দেওয়ানা আমার ভালোবাসা সিজন 1 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 7। আমি ওনার এমন কাছে ভয় দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে হিচকি তুলে কান্না করছি, কারণ এছাড়া আমার আর কিছুই করার নেই। কিছু বললে আমার সাথে সাথে আমার পরিবারকেও মেরে দেবেন উনি। আমার জন্য আমার পরিবারের কিছু হোক তা আমি চাই না, কিন্তু আমার আপু তো আমার সাথে ছিল। আপু এখনও আসছে না কেন? উনি আমার আপুর সাথে কিছু করেনি তো? আপুর কথা মনে আসতেই ঝটপট করে মুখ থেকে হাতটা সরিয়ে কান্না করতে করতে বলে উঠি, আপু যাব। আপু কই? আমার আপু কোথায়? আমার কথায় উনি খানিকটা আদরে সুরে বলে ওঠে, তোমার সোনা আপু যাবে। আহা, কিন্তু আমার শ্বশুর না, তার মেয়েকে তার গণধর জামাইয়ের কাছে রেখেই একা নিজের বাড়িতে চলে গেছে। কেমন না বিষয়টা? কই আমাকে জামাই আদর করবে তা না, নিজেই একা চলে গেল। যাকগে। আর হ্যাঁ, মনে পড়েছে, কিছুক্ষণ আগে আমি নিজেই তো বাড়ি যাওয়ার জন্য আমার ড্রাইভারকে দিয়ে পাঠালাম আমার শ্বশুরকে। বলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমাকে কান্না করতে দেখে বিরক্তি নিয়ে আসিফের দিকে তাকায় উনি। পরে উনি খিটখিটে মেজাজে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, বউ আটকানোর কোনো পদ্ধতি আছে তোর কাছে? থাকলে ঝটপট বলতো। বউ আমার 2 দিন পর পর খালি পালাতে চায় আমার থেকে, আর বউকে নিয়ে গিয়ে আটকাতে হয় আমার। 2 দিন পর পর এ প্যারা ভালো লাগে? আমার বউ যাতে আটকাতে পারি পার্মানেন্টলি, তোর কাছে কোনো পদ্ধতি জানা থাকলে বল। যদি থাকে তো বউয়ের সাথে সাথে তোমাকেও মারবো গুলি করে, হারামি। 2 দিন পর পর এই প্যারা আর ভালো লাগছে না আমার। কি হলো বল? ওনার ধমকে আসিফ ভয়ে কাচুমাচু করতে করতে আস্তে করে বলল, ভাই ভাবিকে জিজ্ঞেস করেন না যে ভাবি কী চায়, এমনটা কেন করছে? আসিফের কথায় উনি যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। পরে ধমক সুরে বলে ওঠে, হারামির বাচ্চা, আমার বউ বললে তোকে আমি জিজ্ঞেস করতাম নাকি? তুই বল, আমার বউ কী চায়? ওনার কথায় আসিফ একটা শুকনো ঢোক গিলে চোখ দুটো ছোটো ছোটো করে ওনার দিকে তাকায় একবার, আবার হৃদের মায়ের দিকে তাকাচ্ছে। আসিফকে অদ্ভুতভাবে ফেসে গেছে সেটা ভালো করেই বুঝতে পারছে। এখন যদি ওনাকে আমার বিষয়ে কিছু না বলে, তাহলে ওনার গুলি মারতে হবে আসিফকে। আর যদি বলে, তা কি বলবে? সে নিজেই আমাকে কয়েকবার দেখেছে মাত্র। এই মুহূর্তে ওনাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই খানিকটা থেমে আমতা আমতা করে বলে ওঠে, ভাই ভাবি মনে হয় ভালোবাসা চাই আপনার কাছ থেকে। ভাবিকে ভালোবাসা দিয়ে আটকানো যাবে? আসিফের কথায় উনি খানিকটা নড়ে চড়ে ওঠে, আমার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা চাই তোমার, তাই তো? ঠিক আছে, দেবো তোমাকে ভালোবাসা। আসিফ, তোর ভাবির জন্য একটা হানিমুন সুইট বুক করতো, কাল যাবো তোর ভাবিকে নিয়ে হানিমুনে। উনি ওনার কথা শেষ করে বন্দুকটা নামাই আমার মাথা থেকে। আমি তখনও অজরে কান্না করেই চলেছি, আর ওনার থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছি। আমার এমন সব চিন্তাভাবনার মাঝে উনি শক্ত হাতে আমার এক হাত চেপে ধরেই নিজের মতো করে টেনে নিয়ে যেতে লাগলেন। ওনার গাড়ির সামনে এসে গাড়ির পেছনে দরজা খুলে এক প্রকার ছুঁড়ে মারে আমার গাড়ির ভেতরে। আমি গাড়ির ভেতরে হুমড়ি খেয়ে পড়লাম উপর হয়ে। উনিও আমার সাথে বসেছেন পেছনে, কিন্তু খানিকটা দূরে। আমি এই অবস্থায় কান্না করতে লাগলাম। না উঠে বসে হৃদ নিজের বাংলোতে এনেছে মায়াকে। এখানের একটা রুমে বন্দি করে রেখেছে ওকে হৃদ। মায়া ফ্লোরে বসে 2 হাঁটুতে মাথা গুজিয়ে কান্না করেই চলেছে সে কখন থেকে। কারো পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায় সে ব্যক্তিটার দিকে। চোখের সামনে হৃদকে দেখে মায়া আবারও নিজের মতো করে কান্না করতে লাগে, নিজের মাথা ঠেকিয়ে। হৃদ মায়ের সামনে কিছুটা দূরে একটা চেয়ার টেনে বসে পড়ে। পরে কোনো রকম বনিতা ছাড়াই হালকা চিন্তিত সুরে বলে ওঠে, বউ তুমি বাসর বুঝো তো? আসলে এটা আমার ফার্স্ট বাসর, তাই অনেকটা নার্ভাস আমি। জীবনে এই প্রথম আব্রাহাম হৃদ খান কোনো বিষয়ে নার্ভাস, বুঝেছ? তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো কেমন? তাই আগে বলি, তুমি বাসর বুঝো তো? হৃদের কথায় মায়া কান্না করতে করতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ সে জানে বাসর মানে কি। মায়ের মাথা নাড়ানো দেখে হৃদ কপাল কুঁচকে বলল, তাই সব জানো? গুড, আমার জন্য তাহলে ভালোই হলো। তারপরও ডাউট হচ্ছে তোমাকে নিয়ে। ভালোবাসা বুঝো না, বাসর বুঝো? যাই হোক, এখন বলো কিভাবে শুরু করা যায়? আচ্ছা, লাইটটা কি অফ করতে হবে? এটা থাকলে হবে না, লাইট অফ করলে কেমন জানি দেখা যায় না, তাই না? আচ্ছা, কোথা থেকে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। আর যাই হোক, বাসরটা তো করতেই হবে, তাই না? তুমি বলো তো কি করা যায়? হৃদের কথায় মায়া চোখ তুলে হৃদের দিকে তাকায়। পরে ডান হাতে উল্টো পিঠে নিজের নাক মুছে কান্না জড়িত কণ্ঠে বলল, বাসর করতে পারবো না তো আপনার সাথে। মায়ের কথায় সন্দেহের দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কেন করতে পারবে না তুমি? আমার তো কোনো আপত্তি না থাকলে তোমারও তো কোনো সমস্যা নয়। আর তোমার কি পার্সোনাল কোনো সমস্যা আছে নাকি? এই তুমি মেয়ে তো, আমি কিন্তু খাঁটি পুরুষ।
মায়ের হৃদের কথায় কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ হৃদের দিকে তাকিয়ে থেকে নিজের মতো করে বলে ওঠে, কিভাবে করব বাসর? আমাদের বাসর রাত তো চলে গেছে 8 মাস আগে। বিয়ের প্রথম রাতেই তো ছিল বাসর রাত। এখন যদি আবার বাসর করে বাসর রাত আনতে হয়, তাহলে তো আবারও বিয়ে করতে হবে আমাকে, নয়তো আর বাসর রাত আনতে পারবো না তো। মায়ের বোকা কথায় হৃদের সন্দেহ দৃষ্টিটা আরও গাঢ় হয়ে আসে। পরে সন্দেহ দৃষ্টিতেই মাকে প্রশ্ন করে ওঠে, তোমাকে কে বললো যে বিয়ের প্রথম রাত ছাড়া আর বাসর করা সম্ভব হয় না? আর তুমি বাসর বলতে কি বুঝো বলো তো একটু? হৃদের কথায় মায়ের নিজের মতো করে বলে ওঠে, বুঝি তো, সব বুঝি আমি। আমাদের পাশের বাড়ির ভাবি বলেছে সব আমাকে। সেটাই, কি বলেছে শুনি? স্বামীর সব কথা শুনতে হয়, স্বামী যা বলবে তাই করতে হয়, আর বাসা ঘরে ঢুকে একটা বড় বিড়ালও মারতে হয়। আর সেটা বিয়ের প্রথম রাত ছাড়া তো সম্ভব না। আমি তো চেয়েছিলাম একটা বড় বিড়াল মারতে, কিন্তু আপনি তো মারতে দেননি আমাকে। মায়ের কথা শুনে হতবাক হয়ে যায় হৃদ। এই কি বলে মেয়ে? এটাকে বাসর বলে নাকি? এই মেয়ে সবসময় উল্টোটা বোঝে। হৃদ মাকে শান্ত করতে একটা বড় নিঃশ্বাস নেয়। পরে নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, সে বিড়াল মারতে তো হবে আমাকে। কোথাকার বিড়াল কোথায় নিয়ে গেল সবই কপাল। যা জানার দরকার তা তো তোমার শিক্ষার প্রয়োজনে পড়ে না কখনোই। কিন্তু বাসর তো আমাকে করতেই হবে, নয়তো বউ আটকাবো কী করে আমি? হৃদ খানিকটা থেমে আবারও বলে, আচ্ছা, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ভয় পেও না কেমন, সাথে চুপ করে থাকবা কেমন। এবার কাছে এসো। হৃদের ইশারা পেয়ে মায়া ভয় সিটিয়ে পড়ে। পরে নিজের মাথাটা নিচু করে ফেলে, কিন্তু ঠাই জায়গায় বসে থাকে। হৃদ মায়ের নড়চড় না দেখে ধমক দিয়ে বলে ওঠে, তুমি কি আমার কাছে আসবা নাকি আমি গুলি করব তোমাকে, কোনটা? হৃদের ধমক পেয়ে মায়ের কান্নার বেগ আরও বেড়ে গেল। পরে কান্না করতে করতে উঠে এসেছে হৃদের দিকে, আগায় গুটি গুটি পায়ে। মায়া হৃদের সামনে এসে দাঁড়াতেই হৃদ একবার মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বোলায়। হৃদ অনেকটাই নার্ভাস, আর এই নার্ভাসের কারণে হাত দুটো ঠান্ডা হয়ে আসছে মুহূর্তে। জীবনের প্রথম হৃদ এতটা নার্ভাস, যা জীবনের প্রথম খুন করতেও হয়নি, কিন্তু আজ হচ্ছে, ভীষণভাবে হচ্ছে। বুকটা তার ধুকপুক শব্দ তুলে বাজছে রীতিমতো। নিজেকে প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে মায়ের সামনে। হৃদ মায়ের দিকে এক কদম এগিয়ে আসে, পরে কাঁপা কাঁপা হাতে মায়ের গাল স্পর্শ করে। হৃদের মনে হয় সাথে সাথে শরীরেও কারেন্ট বয়ে যায় মুহূর্তে। হৃদ চমকে ওঠে, সাথে সাথে নিজের হাতটা সরিয়ে নেয় মায়ের গাল থেকে। আগে অনেকবার হৃদ মায়াকে অনেকভাবেই ছুঁয়েছে, কিন্তু কখনো নিজের মাঝে এত উত্তেজনা কাজ করেনি। তাহলে আজ কেন করছে? আগে তার বউকে খারাপভাবে ছুঁয়েনি বলে, আজ সেইভাবে ছুঁয়েছে বলে এমন উত্তেজনা কাজ করছে তার। হৃদ মায়ের দিকে কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে নার্ভাস হয়ে তাড়া দিয়ে বলল, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। হৃদের কথায় কান্না অফ করে তার দিকে উল্টো চোখ বড় বড় করে তাকায় থাকে। আসলে হৃদ কী বলতে চাইছে বা কী করতে চাইছে তাই বোঝার চেষ্টা করছে মায়া। হৃদ মায়ের চোখ বড় বড় করা দেখে খানিকটা রেগে বলল, সেই তোমাকে চোখ বন্ধ করতে বললে উল্টো চোখ বড় বড় হয়ে যায় তোমার। বাসর বোঝো না, আবার বাসর করতে এসেছো তুমি। যাও, তোমার সাথে আমার কোনো বাসর হবে না, সব ক্যান্সেল, সব মানে সব, হানিমুনও ক্যান্সেল। বলে এক প্রকার পালিয়ে যায় হৃদ মায়ের থেকে। বাসরের বিষয়টা এড়িয়ে যেতে দ্রুত রুমটা ত্যাগ করে। এই মুহূর্তে হৃদ নিজেকে পাগল পাগল লাগছে। সে একটা মেয়ের সামনে এতটা দুর্বল হয়ে যাবে কখনোই সেটা ভাবেনি। তাকে এই মুহূর্তে প্রচণ্ড অস্থিরতায় ভুগতে হচ্ছে। ভালোবাসা থাকলে বাসর করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া তা ইম্পসিবল। তাই সে মায়াকে আটকানোর জন্য অন্য কোনো পথ অবলম্বন করবে, তবুও এই পথ না। খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাদির পেছনে লুকিয়ে আছি আমি আঁচল ধরে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমার ভিলেন বর, চোখে মুখে তার রাগ স্পষ্ট। আমাকে যেন চোখ দিয়ে ভস্ম করতে পারলেই শান্তি হবে, তার এমন মনোভাব। আর দাদিসহ বাকিরা সবাই হতবাক, সাথে ভয় ভয় ভাব চোখে মুখে। কারণ 2-1, আমি ওনার সাথে কি করেছি এই মুহূর্তে? 2, আমার উপর উনি রাগ করে আছেন কি কারণে, আমার সাথে পরিণত কি হবে, এটা নিয়ে সবাই চিন্তিত। আয়ন ভাইয়া আর দাদাজান বাদে ওনারা দুজনেই মুহূর্তে অফিসে অবস্থান করছেন, তাই সবাই রয়েছে ড্রয়িং রুম জুড়ে। কাজের লোকগুলো একপাশে দাঁড়িয়ে আছে, আর ভয় ভয় নজরে একবার আমাকে দেখছে তো অন্যবার ওনাকে দেখে চলে যাচ্ছে। পুরো ড্রয়িং রুম জুড়ে শুধু নীরবতা আর নিস্তব্ধতা চেয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। কারণ কিছুক্ষণ পর উনি আমাকে এখান থেকে কোনো প্রকার দাদির সামনে ছুঁড়ে মারে। আমি তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যাই উপর হয়ে, যাতে করে দু হাতে কিছুটা ব্যথা পাই আমি। আমাকে এভাবে নিয়ে আসায় দাদি উত্তেজিত হয়ে দ্রুততার সাথে আমাকে টেনে নিজের বুকে চেপে ধরে দু হাতে। আর সাথে সাথে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে যায়। আর আমি হেঁচকি তুলে অনবরত কান্না করে চলেছি ওনার ভয়ে, আর বাঁকা চোখে ওনার দিকে তাকিয়েছিলাম।
আমার এমন কান্না দেখে উনি আবারও রেগেমেগে তেড়ে আসে আমার দিকে মারার জন্য। ওনাকে তেড়ে আসতে দেখে আমি দাদির বুক থেকে নিজেকে ছড়িয়ে পেছনে লুকিয়ে পড়ি। আমাকে লুকাতে দেখে উনি থেমে যায় আর চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে আমার দিকে। আমার এমন বিধ্বস্ত অবস্থা দেখে দাদি রেগে খানিকটা উচ্চস্বরে চেঁচিয়ে বলে উঠল, এই তুই আমার সোনামার সাথে কি করছিস? হ্যাঁ, ওর এমন অবস্থা কি করে হলো? আর সোনামা ওর বাসা ছিল, তাহলে তুই ওকে বাসার থেকে ধরে আনলি কোন সাহসে? তুই মেয়েটাকে শান্তি দিচ্ছিস না কেন? তুই আর পিছু পড়েছিস কেন? হ্যাঁ। দাদির এমন কথায় বিরক্তি নিয়ে আমার থেকে চোখ সরিয়ে দাদির দিকে তাকাই উনি। পরে কিটমিট করতে করতে সোজাসাপটা ভাবেই বলে ওঠে, বউ আমার, আর তার থেকেই দূরে থাকতে হবে আমাকে? পারবো না আমি দূরে থাকতে। দরকার হলে বউ নিয়ে সাথে গুড়গুড় করবো আমি, তবুও বউকে ছাড় দিব না আমি, একদমই না। আর এখন তো তোমার সোনামাকে তুলে নিয়েও আবার এনেছি, কিন্তু আমার কথা না শুনলে পরের বার আর তুলে নিয়ে গিয়ে ভুলটা করবো না। হয় জায়গায় শ্যুট করে মারবো, নয়তো একেবারে গিলে খেয়ে ফেলবো। কারণ তোমার সোনামার মতো পেট আমারও আছে, একবারে আমার পেট পুড়ে রেখে দেব। তাই সাবধান করো তোমার গুণধর নাতনিকে আমার অবাধ্য হতে। আমার অবাধ্য হলে জানে মেরে দিব সব কয়টাকে, তাও পিছু ছাড়ছি না। ওনার এমন সব কথা আমার ভয় আরও এক ধাপ বেড়ে গেল। ভয়ে সিটিয়ে গেলাম দাদির পেছনে লুকিয়ে। কারণ সব কয়টাকে মেরে ফেলবেন, মানে আমার ফ্যামিলির কথা বুঝিয়েছেন, তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। তাই কষ্ট করে কান্না করে চলছি আমি। আমাকে ভয় পেতে দেখে দাদি একবার কোনো চোখ দেখে আবারও ওনার দিকে তাকায়। পরে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, মেরে দিবি মানে কি? তুই আমার সোনামাকে কেন বারবার আঘাত করছিস? কি চাই তোর ওর কাছ থেকে? আর কেন বা ধরে আনলি মেয়েকে এভাবে? কি অপরাধে শাস্তি দিচ্ছিস মেয়েটাকে? দাদির এমন কথায় বিরক্তির ধাপ বাড়তেই ওনার মাঝে উনি বিরক্তি নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, ওর থেকে আমার কিছুই চাই না, আর না কিছু লাগবে তোমার সোনামার থেকে আমার। আমি শুধু চাই সে তোমার সোনামা এই বাড়িতে থাকবে, ব্যাস। ওনার কথায় দাদি আরও রেগে বলল, ও কেন তোর কথা শুনবে? ও কোথায় থাকবে না থাকবে সেটা আমরা বুঝবো, তুই না। তুই শুধু ওর থেকে দূরে থাকবে, ব্যাস। দাদির কথায় উনি কোনো রকম বনিতা ছাড়াই বলে ওঠে, দাদি আমাকে রাগিও না প্লিজ। আর আজকের পর থেকে তোমার সোনামার জন্য বাপের বাড়ি যাওয়া একেবারের জন্য বন্ধ। সারা জীবন ও বাপের বাড়ি যাওয়ার নাম মুখে নিতে পারবে না। ওর বাবা মার 14 গোষ্ঠী এখানে এসে তোমার সোনামাকে দেখে যেতে পারবে, কিন্তু তোমার নাতনি ভুলেও বাড়ির বাইরে যেতে পারবে না, উইদাউট মাই পারমিশন। কথাগুলো বলে কাউকে কিছু বলতে না দিয়ে ঘটঘট করে ওপরে নিজের রুমের দিকে পা বাড়ায়। ওনার এমন কাছে দাদিসহ বাকি সবাই বোকা বনে যায় আর বোঝার চেষ্টা করছে যে কী এমন হয়েছে যাতে করে উনি এমন করছেন। আর উনি কিছু দূর এগোতেই আবারও পেছন ফিরে আমার দিকে এক পলক তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, দাদি উড়াউড়িটা আমার আর ভালো লাগছে না, তাই বারবার বলে বোঝাবার ছেলে আমি না। তোমার নাতনি যদি আবারও উড়ার চেষ্টা করে তো নেক্সটে যা হবে তার জন্য দায়ী থাকবে তোমার সোনামা নিজেই, কারণ কাউকে মানতে দুবার ভাববো না আমি। বলেই আবারও নিজের রুমে প্রস্থান করেন উনি। আর দাদিসহ বাকি সবাই ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ওনার কথাগুলো বোঝার চেষ্টা করেন যে উনি কিসের উড়াউড়ির কথা বলে গেছেন। সবাই ওনার কথার মানে বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি উনি আমার বারবার পালানোর কথাটা মিন করেছে। আর উনি চাইলে সরাসরি দাদিকে সব কিছু বলতে পারতো যে আমি কি করেছি, কিন্তু উনি কিছুই বলেননি, বরং আমাকে বাঁচিয়েছেন। যদি দাদিকে সব কিছু বলে দিতেন তাহলে দাদি অনেক কষ্ট পেত, হয়তো কষ্ট পেয়ে কথা বলা ছেড়ে দিত আমার সাথে, কিন্তু উনি এমন কিছু করেননি। কিন্তু কেন করেননি? নিজেই তো আমাকে কষ্টের সাগরে ভাসাবে, কিন্তু অন্যের কাছ থেকে কষ্ট পাওয়াটা কি মঞ্জুর না ওনার? কিন্তু কেন? ড্রয়িং রুমে পড়তে বসে আছি আমি, আর আমাকে পড়ানোর দায়িত্ব পেয়েছেন আয়ন ভাইয়ের ওপর। কারণ সামনে আমার পরীক্ষা, তাই আয়ন ভাইয়ের নিজ দায়িত্বে দাদির থেকে আমার পড়ার দায়িত্ব নিয়েছেন উনি। কিন্তু আমার কি আর পড়ার মনোযোগ বসে নাকি? তাই সে কখন থেকে আয়ন ভাইয়া আমাকে পড়ানোর চেষ্টা করছে, আর আমি শুধু মিনমিন করছি, পড়ার ভাব ধরে বসে আছি, আর বইয়ের উপর একটা হাত সরিয়ে অন্য হাতে বইয়ের পাতা উল্টাচ্ছি। আমার এমন উদাসীন মনোভাব দেখে আয়ন ভাইয়া হালকা বিরক্তি হয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এমন করছো কেন? ঠিকমতো পড়ছো না কেন? সামনে না তোমার এক্সাম, তাহলে আর তুমি এত পড়াচড়ো কেন? আয়ন ভাইয়ার কথা খুব রাগ হলো আমার। আমি কখনো কারো উপর রাগ করি না, এটা আমার হ্যাবিটে নেই। কেউ কোনো কিছু বললে আমি চুপচাপ শুনে থাকি, শুধু সব কিছু। তারপরও এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ উঠেছে আয়ন ভাইয়ার ওপর। কারণ চুরিকে কি বারবার চোর বলতে ঘোষিত করতে হবে নাকি আজব? আমার পড়া পড়তে ভালো লাগে না, তাই তো আমি পড়াগুলো চুরি করি। এই তো ওর আপত্তি ওনার, আজব পাবলিক সবাই। আমি তো রোজ একটু একটু পড়াই, তো চুরি করি, বেশি তো আর করছি না, তাই না?
তাই বলে এমন সরাসরি চুরি বলার কি আছে আমাকে? এমন সরাসরি চোর বলায় আহত হলাম আমি। তাই আমি আমার আহত মনটা নিয়ে খানিকটা ঝাঁঝালো কণ্ঠে আয়ন ভাইকে উদ্দেশ্য করে বলে উঠি, আই এম শেষরা আয়ন ভাইয়া। আয়ন ভাইয়া। আমার এমন কথায় আয়ন ভাইয়া বোকা বনে গেল মুহূর্তে। পড়ে গেলাম চোখ গোল গোল করে। কিছুক্ষণ তাকিয়ে বিনীত সুরে বলল, তুমি ছাত্রা হতে যাবে কেন? আর তোমার বাকি কথাগুলো আয়ন ভাইয়াকে বলতে না দিয়ে আমি নিজের মতো কবার ট্রাক দেখিয়ে বলে উঠি, শেষরাই আমি। তুমি তো আমাকে বললে পড়াচুরের মাধ্যমে যাও। এটা বলার সাথে সাথে আমার মুড সুইম করবে। তাই আজ থেকে আগামী 3 দিন আমি আর কোনো পড়া পড়বো না, ব্যাস। এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কথাগুলো বলেই একটা প্রকার নিজের রুমের দিকে ছুটে পালাতে চাইছিল আমি, কিন্তু সুযোগ আর পাওয়া হলো না আমার। তার আগে আয়ন ভাইয়া আমার হাত শক্তভাবে চেপে ধরে নিজের কাছে এনে বসায়। তারপর ভ্রু কুচকে বলল, মায়াবাসী, তুমি হৃদের ধার ধারছো কেন? হৃদের ভাষাভাষী হচ্ছ কবে থেকে? হৃদের বলি বলতে শিখে গেছো তুমি? আয়ন ভাইয়ার কথায় নড়ে চড়ে বসলাম আমি, আর কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলাম, কি এমন করেছি আমি যে ওনার ভাষাভাষী হয়ে যাচ্ছি? তাই নিজের কৌতূহল মেটাতে আয়ন ভাইয়াকে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে উঠি, কি ধার হয়েছে আমার ওনার সাথে কথা বললে? আচ্ছা, আমার কি উনি নামক কোনো সমস্যা হচ্ছে? আমি আমার কি ভয়ঙ্কর টাইপ কোনো অবনতি ঘটেছে ওনার সাথে থেকে? বলো না আয়ন ভাইয়া। আমার কথায় আয়ন ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত দুটো শক্ত করে ধরে স্বাভাবিকভাবে বলে ওঠে, অবনতি তো ঘটেছে তোমার। তুমি হৃদের বলি বলতে শিখে গেছো, যেটা বিশাল বড় অবনতি তোমার আমার জন্য। আমি চাই না তোমার মধ্যে হৃদের কোনো কিছু আসুক। তাই তুমি আর হৃদের ভাষাভাষী কিছু বলবে না মায়াবাসী। আয়ন ভাইয়ের কথাগুলো আমি কিছুই বুঝতে না পারাই আমার কনফিউজড হওয়ার লেভেলটা আরও এক ধাপ বেড়ে যায়। তাই নিজের কনফিউজড লেভেলের বজায়টা রেখে পুনরায় আয়ন ভাইকে প্রশ্ন করে বসি, উনি নামক কি বলি বলেছি সেটাই তো বুঝতে পারছি না আমি। আমাকে পরপর প্রশ্ন করার দেখে হালকা হাসলো আয়ন ভাইয়া, কিন্তু আমি আয়ন ভাইয়ের এই হাসির মানেটা বুঝতে পারলাম না। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। আর সেই আমার জিজ্ঞাসু দৃষ্টি মেটাতে স্বাভাবিকভাবে বলে ওঠে, এই যে বললা না এই নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি, ব্যাস। এটাই তো তোমার বলা হৃদের বলি। কারণ হৃদের যে টাইপের কথাগুলো বেশি বলে। আর আজ তুমিও বললে এই টাইপের কথা, যেটা তোমার জন্য খুবই বেমানান। কারণ মায়াবাসী মুখে মুখে হবে মিষ্টিভাষী কথা, এমন রুটবাসী কথা তো একদমই মানাই না, বুঝলে মায়া পাখি? আয়ন ভাইয়ের কথায় আমি অবাক হয়ে গেলাম মুহূর্তে। কি সুন্দর করে কথা বলে উনি, যেন মুহূর্তেই মনকে ছুঁয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও তাই হলো। আয়ন ভাইয়ের কথাগুলো হঠাৎ করেই আমার মনকে ছুঁয়ে গেল। তাই এই মনের যোগবশতা মেটাতে আয়ন ভাইয়াকে অনেকটা আবেগপূর্ণ হয়ে বলে উঠি, আয়ন ভাইয়া, তোমার কথাগুলো কি সুন্দর, একদম পেট পুরে রাখার মতো সুন্দর। আমার অনেক ভালো লাগে তোমাকে। আর তোমার কথাগুলো জানো তুমি সেটা ইচ্ছে করে তোমাকে আমার পেটের পুরে রেখে দেই, যাতে পরে তোমার কথাগুলোর জন্য তোমাকে আর খুঁজতে না হয় আমার। শুধু পেট থেকে বের করেই তোমার কথাগুলো শুনতে পারি আমি। আচ্ছা ভাইয়া, তোমাকে কি খাওয়া যাবে? আমার কথায় আয়ন ভাইয়া ঠোঁট প্রসারিত করে হালকা শব্দে হেসে ওঠে। পরে আমার হাত দুটো টেনে নিজের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসে। পরে এক হাতে আমার গাল আলতো ছুঁয়ে দিয়ে আদুরে সুরে বলে ওঠে, আমার মায়া পাখিতে আমি এতটাই প্রভাবিত যে তার সাথে মিষ্টি কথা ছাড়া কোনো কথাই আসে না আমার মুখে। আর আমি তোমার শুধু পেটে নয়, সবটা জুড়ে থাকতে চাই। আমি আমার মায়া পাখির মায়াবাসী হয়ে থাকতে চাই। আর সেটা খুব শীঘ্রই হবে পাখি। আর তো আয়ন ভাইয়ের বাকি কথাগুলো শেষ করার আগেই হালকা শব্দে চমকে উঠি আমরা দুজন। শব্দের উচ্চ সন্তান ঘাড় ঘুরিয়ে তাকাই ড্রয়িং রুমের মেইন দরজার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে ডলি মির্জা নামক এক কাপড় পরা বিশিষ্ট আপুনিটি। তাকে দেখে মুহূর্তেই আয়ন ভাইয়ার কথাই ভুলে গেলাম আমি। সাথে সাথে মনে পড়ল আপুটির বলা সব কথাগুলো, যে ওনার সাথে আপুটির গভীর ভালোবাসা চলছে আর এটা বিয়ে অবধি নিয়ে যেতে চায় আমার ভিলেন স্বামী। কিন্তু আমার জন্য তা করতে পারছেন না উনি। আর আমার জন্য উনি আপুটিকে বিয়ে করতেও পারছে না। তারপরও উনি আমাকে কেন এখানে আটকে রেখেছেন সেটাই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা, উনি কি আমাকে চুপি চুপি মারার জন্য এখানে বন্দি করে রেখেছেন? আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! ভাবা যায় না, ভাবা যায় না। আমাকে এখান থেকে পালাতেই হবে, নয়তো উনি নামক প্রাণীটা আমাকে মেরেই ফেলবে কোনো রকম থামাথামি ছাড়াই। তাই অনেকটাই উনি নামক প্রাণীটাকে থামাতে হবে ডলিয়াপুর মাধ্যমে। হৃদ কোথায় আয়ন? ডলি আপুর কথায় আমার ভাবনার ছেদ ঘটল। আমি আপুর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর আমাকে এভাবে তাকাতে দেখে হালকা বিরক্তি নিয়ে আমাকে আবারও বলে ওঠে, হোয়াট, এভাবে তাকিয়ে আছো কেন? আর হৃদ কোথায় তুমি সেটা বলতে পারবে?
ডলি আপুর কথায় আমি দ্রুত নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানাই, যার অর্থ হলো আমি জানি উনি কোথায় আছে। আমার মাথা নাড়ানো দেখে ডলি আপু মুখে একচিত্তে হাসি ফুটে ওঠে। আর আপু হাসি দেখে আমিও হেসে হাসি মুখে কিছু বলতে যাব, তার আগে আয়ন ভাইয়া বেশ বিরক্তি নিয়ে ডলি আপুর অনেকটা রুট গলায় বলে ওঠে, হৃদ নিজের রুমে আছে, গিয়ে দেখে নাও। আর একটা কথা, আজকে যেভাবে মায়ের সাথে উচ্চস্বরে কথাগুলো বললে, নেক্সট টাইম যাতে এভাবে কথা বলতে না দেখি তোমায় আমি। দেখলে কিন্তু হিতের বিপরীত হতে পারে তোমার জন্য। আর আমি কিন্তু এতটাও ভালো নয়, সেটা তুমি ভালো করেই জানো। আয়ন ভাইয়ের কথায় আমি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি কি বলেছেন কিছুই আমার বোধগম্য হলো না এই মুহূর্তে। আর না কিছু বুঝতে পারছি। আপু তো আমার সাথে কোনো রুট ব্যবহার করেনি, তাহলে আয়ন ভাইয়া এমন সব কথাগুলো কেন বলছেন আপুকে? আমি কিছু বুঝতে না পেরে বোকার মতো করে আয়ন ভাইয়ের দিকে একবার তো ডলি আপুর দিকে বারবার তাকাচ্ছি। আমার এমন তাকানো দেখে ডলি আপু হালকা বিরক্তি নিয়ে আয়ন ভাইয়াকে বলে ওঠে, ঠিক আছে আয়ন, তোমার কথাগুলো আমার মাথায় থাকবে। আর হ্যাঁ, ধন্যবাদ হৃদের খবর জানানোর জন্য। নাও পাই। বলে কাউকে কিছু বলতে না দিয়ে গটগট করে হৃদের রুমের দিকে পা বাড়াই। আর আমরা দুজনেই ডলি আপুর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানোতে কিছু জানার উৎসুক থাকলেও আয়ন ভাইয়া তাকানোতে রয়েছে একরাশ বিরক্তি মাখা চাউনি। রাত 12টা কি 12:30 হবে। খানবাড়ির ডাইনিংয়ে রয়েছে নিস্তব্ধতার চাপা এক পরিবেশ, আর সে নিস্তব্ধতা বিরাজ করছে হৃদের জন্য। এই মুহূর্তেই ডাইনিংয়ে বসে আছে হৃদ, দাদা দাদি, হৃদ আর আয়ন। সবার চুপচাপ খেয়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। হেনা খান কাচুমাচু করছে হৃদকে কিছু বলার জন্য সেই কখন থেকে, কিন্তু হৃদের ভয়ে কিছু বলতে পারছে না। উল্টো নিজের ছিটিয়ে যাচ্ছে বারবার ভয়ে। হৃদ তার দাদির মনের অবস্থা বুঝতে পেরেও তার কোনো হেলদোল নেই। সে এক মনে নিজের মতো করে চামচ নাড়িয়ে খাবার মুখে দিচ্ছে বারবার। সে এই মুহূর্তে তার খাবার খাওয়া ছাড়া কোনো কাজে নেই তার। হেনা খান আর চোখে হৃদকে এক পলক দেখে নিল, পরে নিজেকে শক্ত করলো। ধারালো গলায় উস্কোভাবে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, তোর আর মায়ের ডিভোর্সের কাজটা তাড়াতাড়ি সারতে চাই আমি। তুই মাকে না নিজের বউ মানিস না অন্য কিছু। তাছাড়া তুই তোর মতো স্বাধীন থাকতে চাস, তাই তোকে তোর স্বাধীনতা দিয়ে দিচ্ছি আমি। তুই শুধু আমার সোনামার থেকে দূরে থাকবি ব্যাস। হেনা খানের কথায় উপস্থিত বাকি সবাই চমকে উঠলেও হৃদের রিয়াকশন ছিল স্বাভাবিক। সে নিজের মতো করে খেয়েই চলেছে এক মনে, যেন সে কিছুই শোনেনি। তাকে কেউ আর কিছু বলেনি মুহূর্তে, তার কানে কোনো কথাই আসেনি। আর বাকি দুজন মানে আয়ন আর আরাফ খান হতবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে হেনা খানের দিকে। কারণ এই মুহূর্তে হেনা খান এমন কিছু বলবে তারা এটা আশা করেনি, তাই অবাকের সাথে সাথে হতবাকও হয়েছে তারা। তাই একবার হেনা খানের দিকে তো একবার হৃদের দিকে তাকাচ্ছে। আরাফ খান হৃদের বাহির ও ভেতর সম্পর্কে সম্পূর্ণ অবগত হলেও হেনা খান হৃদের কোনো সম্পর্কে অবগত নয়। তার নিজের মতো করে কথাগুলো বলে যাচ্ছে। আর আরাফ খান নিজের স্ত্রীর পক্ষে সম্মতি জানালেও এই মুহূর্তে উনি চুপ করে আছে সবটা বোঝার জন্য। কারণ উনি এই কয়েকদিনে হৃদের অনেক কিছু দেখেছে মায়াকে নিয়ে, তাই আজকে শিওর হওয়ার জন্য বাকিটাও দেখতে চায়। তাই নীরব দর্শকের মতো শুধু নিজের চেহারার চোখটা পোলাচ্ছে। আর আয়ন এই মুহূর্তে এমন কিছু আশা না করলেও হেনা খানকে সম্মতি জানাতে তার সাপোর্ট নেই, কারণ বিষয়টা তাকে আর মায়াকে নিয়েই। তাই মায়াকে চাই, আর সে সুবাদে যে কোনো সময়ে কথাগুলো বলুক না কেন তার কোনো আপত্তি নেই। তাই আয়ন হৃদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তরের আশায়। হেনা খান হৃদের কোনো ভাবান্তর না দেখে বিরক্তি নিয়ে খালকাটা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমি তোকে কিছু বলছি হৃদ। আমি আমার সোনামাকে তোর সাথে দেখতে চাই না। তোর সাথে ওর ডিভোর্স করিয়ে আবার বিয়ে দিতে চাই আমার সোনামার। তাই আমি তোদের তাড়াতাড়ি ডিভোর্স করাতে চাই। আর তোদের ডিভোর্সের কোনো চিন্তা তোকে করতে হবে না, সবটা আর নিজেই দেখে নিবে। তুই শুধু সাইন করে দিবি, বুঝেছিস? দাদির কথায় এবার কোনো নড়াচড় হলো না হৃদের। সে আগের মতো করে অন্নভূষণ করেই চলেছে, চামচ নাড়িয়ে নাড়িয়ে শান্ত দৃষ্টিতে। হৃদের এমন ভাব দৃষ্টি দেখে কপাল কুঁচকে এলো আয়নের। সে ঠিক বুঝতে পারছে না যে হৃদ এভাবে চুপ থাকার মানেটা কি। এবার হৃদ এর নড়াচড়া না থেকে তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান। পরে রেগে চোখ মুখ শক্ত করে হৃদকে বলে ওঠে, এই, তুই কি আমার কথা শুনতে পারছিস না? তোর কি মনে হয় আমি আমার সোনামাকে তোর কাছে রেখে মার খাওয়ার জন্য? কখনোই না। তুই তোর মতো থাকবি আর আমার সোনামা আমার কাছে থাকবে তার মতো করে। আর তুই নামক কোনো ছায়া আমার সোনামার লাইফে দেখতে চাই না আমি। তাই তুই মুক্তি দে আমার মাটাকে। হেনা খানের কোনো কথায় হৃদ কানে না তুলে নিজের মতো করে নিজের প্লেটে খাবার শেষ করে হাত বাড়িয়ে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ায়। পরে কারো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে আবারও হেনা খানের ঝাঁঝালো কণ্ঠে থেমে যায় হৃদ। পরে পিছন ফিরে তাকায় নিজের দাদির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে, যেন সে কিছুই শোনেনি এতক্ষণ, যেন না কোনো কিছু।
হৃদ এমন দৃষ্টিতে অপেক্ষা করে আবারও হেনা খান বলে ওঠে, আমি কিছু বলছি হৃদ, তুই আমার কথা শেষ না করে এভাবে চলে যেতে পারিস না। হৃদ হেনা খানের কথা শুনে ভ্রু কুচকে তাকায় দাদির দিকে। পরে দুকদম হেঁটে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে পায়ের উপর পা তুলে ঘাড় ঘুরিয়ে দাদির দিকে তাকিয়ে কপাল কুচকে হালকা চিন্তার ভাঁজ ফেলে দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি যেন বললা দাদি? আবার বলো তো তুমি। আমার শর্টকাট মেমোরি লস হয়েছে মাথায়, তাই আবার রিপিট করতে হবে একটু। এভাবে আমি সবটা শুনছি, বলো তুমি, শুরু করো। হৃদের কথার ধার্স দেখে হেনা খানের রাগের সাথে সাথে ভয়টাও জেঁকে বসেছে মনে অনেকটা। তিনি হৃদের রাগ সম্পর্কে অবগত হলেও মায়াকে নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না। তাই যা কিছু হোক না কেন হৃদ থেকে মায়াকে বাঁচাবেই ব্যাস, আর সেটা যে করেই হোক। তাই তিনি নিজের চিন্তাভাবনা পেছনে ফেলে এগিয়ে যায় হৃদের দিকে। পরে হৃদের সামনে দাঁড়িয়ে নিজের সামলিয়ে সোজা সাপটা ভাবেই বলে ওঠে, তোর আর মায়ের ডিভোর্স চাই আমার। দাদির কথা শুনে ভ্রু কুচকে তাকায় হৃদ তার দাদির দিকে। পরে খানিকটা বিরক্তি নিয়ে বলে ওঠে, তো আমি কি করব? তোমার চাই, আমার না। হৃদের এমন কথায় হেনা খান নিজেকে স্বাভাবিক রাখতে না পেরে চিল্লিয়ে বলে ওঠে, তুই কি করবি মানে? তোরই সব কিছু, আর তোর ডিভোর্স চাই না মানে কি? দাদির কথায় হৃদ নিজের মতো করে বলে ওঠে, সেটাই, আমার কোনো ডিভোর্স চাই না। আর তোমার যদি ডিভোর্স চাই তো দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নাও। আমাকে কেন বলছো ডিভোর্সের কথা? আমার কারোর সাথে কোনো রকম ডিভোর্স চাই না। হৃদের এমন বেখেয়ালি কথায় হেনা খান যেন মুহূর্তে কয়েক গুণ রাগটা বেড়ে যায়। আর সেই রাগের রেশ ধরে চাচালা কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই কি আমার সাথে মজা করছিস? আমি কেন আমার স্বামীর থেকে ডিভোর্স নিতে যাব? হ্যাঁ, ডিভোর্স নিবি তো তুই। হৃদ আবারও বেহালিপনা বজায় রেখে সোজা সাপটাভাবে নিজের দাদিকে বলে ওঠে, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না, তো আমি কেন আমার বউকে ডিভোর্স দিব? যেটা তোমার চাই না সেটা আমার কেন জোর করে চাপাচ্ছ? হেনা খান হৃদের কথাগুলো শুনে তেলে বেগুনে চলে ওঠে। পরে খানিকটা ক্ষিপ্ত গলায় কিছু বলবে তার আগেই পাশ থেকে আয়ন এগিয়ে এসে হৃদের সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, হৃদলোক, তোর আর মায়ের সম্পর্কটা সবাই জানে। তুই মাকে কিভাবে ট্রিট করিস সেটা সবার চোখে দেখা। তাই তোদের ডিভোর্স হওয়াটা অত্যাবশ্যক। তুই আর ঝামেলা করলেও সেটা মেনে নিব না আমি। সো প্লিজ মাকে মায়ের মতো থাকতে দে। আয়ন এরপর এমন কথাই হৃদের কোনো ভাবান্তর হলো না। সে নিজের অলসতা ছেড়ে নিজের মতো করে উঠে দাঁড়িয়ে পড়ে আয়নের সামনে স্ট্রং হয়ে। পরে নিজের দুহাত পকেটে গুজে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, লুক আয়ন, সম্পর্কটা আমার, বউ আমার, তাই ডিসিশনও আমারই হবে। আর আমার বউ কার সাথে কতটা মিশে সবই জানা আমার। আমি আমার সম্পর্কটা মানতে না পারলেও আমার বউকে কিন্তু কখনো আমার অবাধ্য হতে দেইনি। বলেই হৃদ আয়নকে কিছু বলতে না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু পেছন থেকে আয়নের কথাগুলো কানে আসতে হৃদ থামে। পেছন ফিরে তাকায় আয়নের দিকে। আয়ন হৃদকে নিজের দিকে তাকাতে দেখে নিজের মতো করে বলে ওঠে, অবাধ্য হতে দিসনি, কারণ তুই মায়াকে ভয় দেখিয়ে মেরে বাধ্য করেছিস। আর সবচেয়ে বড় কথা, মায়া তোর সাথে থাকতে চায় না, তাই তুই মায়াকে ডিভোর্স দে। হৃদ ভ্রুকুচকে আয়নের দিকে তাকায়। পরে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোজা সাপটার ভাবেই বলে ওঠে, অবাধ্য জিনিসটাকে আমি তখনই বাধ্য করি যখন জিনিসটা আমার পছন্দের হয়। আর সেটা যদি বউ হয় তো কোনো কথাই নেই। আর আমার বউকে যদি আমি বাধ্য করি তাহলে তার পেছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে। আর অকারণে কিছু করা হয় না আমার। আর হ্যাঁ, আজকে সবাইকে বলছি, আমি আমার কোনো ডিভোর্স চাই না। আমার বউকে নিয়ে আমি কি করব তার কৈফিয়ত অবশ্যই কাউকে দিব না। আর আয়ন, তোর না বলা কথাগুলো সবটা জানা আমার। আমার বইয়ের পাশে একটা মাছি ঘোড়াটাও আমার পছন্দ না। সেখানে যদি আস্ত একটা মানুষকে টলারেট করি আমি, তাহলে তারও পেছনে যথেষ্ট কারণ আছে। আর এই আস্ত মানুষটাকে জানিস তো, সেটা তুই আয়ন। তোর সাথে আমার বইয়ের প্রতিটা মোমেন্ট আমার জানা, সাথে তোর ফিলিংসও। তোকে কেন আমার বইয়ের সাথে কথা বলার জন্য সুযোগ দিচ্ছি জানিস? কারণ আমার কিছু বোঝার আছে নিজের সাথে, তাই তুই সুযোগ পাচ্ছিস। কিন্তু যখন আমি নিজেকে নিয়ে শিওর হব, তখন তুই ওর নিজের ভাইকেও সহ্য করব না আমি ওর পাশে। তাই আমাকে আমার মতো করে থাকতে দাও, সবটা বুঝে নিতে চাই আমি। নয়তো বইয়ের সাথে সাথে ফ্যামিলিকেও ছাড় দিব না আমি। বলে হৃদ কাউকে কিছু বলতে না দিয়ে গটগট করে নিজের রুমের দিকে পা বাড়ায়। আর হেনা খান আর আরাফ খান হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের যাওয়ার দিকে। কিন্তু আয়ন তাকিয়ে আছে চোখ মুখ শক্ত করে দুহাত মুষ্টি করে। তার এই মুহূর্তে সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে, তবুও মায়া নামক মেয়েটি তার চাই। আজব কথা, ভাইয়ের বইয়ের দিকে এত নজর কেন? বিয়ে মানে হই হুল্লোড় আর ব্যস্ততা। আর এই বিয়ে নামক ব্যস্ততার বিষয়টি সবার মাঝে থেকে, হোক সে বড় বা ছোট, শুধু ব্যস্ততার ধরনটা ভিন্ন থাকে। ছোটরা নিজেদের নিয়ে ব্যস্ততায় সময় পার করে, আর বড়রা বিয়ের আয়োজন নিয়ে। আর এই বিয়ের বিষয়টি ছেলেদের মাঝে যতটা আনন্দের থাকে, বড়দের মাঝে ততটাই ব্যস্ততা ঘিরে থাকে।
তাই এই বিয়ে নামক বিষয়টি আমার আর ফিহার কাছে যতটা আনন্দের সহিত ততটাই বাকি সবার কাছে ব্যস্ততার সহিত। বিছানার উপর পা ঝুলিয়ে বসে আছি আমি। আমার হাতে রয়েছে ওই দিনের দুটো কাতান শাড়ির মধ্যে কালো শাড়িটি। নেহা আপুর বিয়ের শপিংয়ের জন্য যাচ্ছি সবাই, তাই দাদি আমাকে রেডি হতে বলেছে। কিন্তু আজ কেন জানি আমার অন্য কিছু পরতে ইচ্ছে করছে না, শুধু এই দুটো শাড়ির মধ্যে থেকে কোনো একটা শাড়ি পরতে ইচ্ছে করছে। নিজের ইচ্ছার প্রাধান্য দিতে মালা আমাকে শাড়ি পরিয়ে দিবে, কারণ দাদি এই মুহূর্তে ব্যস্ত নিচে সবাইকে নিয়ে। ফয়সাল ভাইয়ার ফ্যামিলিরাও আমাদের সাথে যাবে বিয়ের শপিংয়ের জন্য। নেহা আপুর বিয়ের ডেট ফিক্সড হয়েছে 15 দিন পর। আপুর এঙ্গেজমেন্টের পর আজ 3 মাস হতে চলেছে। ওনার জন্য বিয়ের ডেট পেছানো হয়েছিল, আর এখন যেহেতু উনি বাসায়, তাই তাড়াতাড়ি বিয়েটা সারতে চাই ফয়সাল ভাইয়ারা। 15 দিনের বিয়ের জন্য সেটা খুব কম সময় হলেও কেউ কোনো রকম দ্বিমত পোষণ করছে না এই বিষয়ে। সবাই সবটা বুঝে কাজের উঠে পড়ে লেগেছে, শুধু আমার গুণধর স্বামী ছাড়া। ওনাকে তো দেখা যায় না, আর ওই দিনের পর তো উনি ইচ্ছে করে আমার সামনে আসে না। এখন কেন আসে না সেটা আমি বলতে পারি না, তবে আমিও চাই উনি আমার সামনে না আসুক। লাগবে না আমার ওনাকে। উনি মানে আমার জন্য আতঙ্ক, সবসময় আমাকে ভয় দেখিয়ে চলে। তাই উনি আমার সামনে না আসলেই বাঁচি আমি। মালার কাছ থেকে শাড়িটা পরা হয়ে গেল আমার। আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠি আমি। শাড়িটা আমাকে কেমন যেন অদ্ভুতভাবে জড়িয়ে নিয়েছে। মনে হচ্ছে কেউ তার ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছে আমাকে। দাদি বলেছে দাদি শাড়ি দুটো দেয়নি আমাকে, তাহলে কে দিল এই দুটো শাড়ি? আর আরেকটা কথা হলো, আমাকে তো কেউ রীত বলে ডাকে না। এতটা ভালোবেসে আমাকে রীত বলে ডাকলো। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে মালা পেছন থেকে বলে ওঠে, আপামনি আপনারা যে সুন্দর লাগতাছে, একদম পরিল্লাহান ফকফকা লাগতাছে। মালার কথায় ঠোঁট প্রসারিত করে হাসি আমি। পরে মালাকে রেডি হতে বলে নিজের কাছে মন দেই আমি। আজ নিজেকে সাজাতে বড্ড মন চাইছে আমার। ভালোবাসার এই রংটাই নিজেকে রাঙাতে ইচ্ছে করছে। তাই নিজের ইচ্ছে প্রাধান্য দিয়ে বসে পড়লাম নিজেকে সাজাতে। দুহাত পুড়ে কালো কাচের রেশমি চুড়ি পরলাম, চোখের গাঢ় কাজল, ঠোঁটে ভারী লিপস্টিক পিঙ্ক কালারের, কপালে সাদা একটা ছোট পাথরের টিপ, কানে কালো পাথরের টপ পরে নিলাম। শাড়ির আঁচলটা ছেড়ে দিলাম। পরে সব ঠিকঠাক করে দাঁড়িয়ে আছি চুলগুলো হাতে নিয়ে। কি করব ভেবে না পেরে ছেড়ে দিলাম আলতো হাতে। আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে বেরিয়ে পড়লাম ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ওপর সিঁড়ি থেকে নিচে ড্রয়িং রুমে একটা পলক চোখ বুলাই। সবাই যার যার মতো করে ব্যস্ত। দাদা দাদি ফুপা ফুফি ফয়সাল ভাইয়ার ফ্যামিলির সাথে সোফায় বসে আছে। নেহা আপু আর ফয়সাল ভাইয়া অন্য পাশের সোফায়। ফিহা নিজের ফোনে চ্যাটিং করছে, রেডি হয়ে বসে আছে। আয়ন ভাইয়া নাকি অফিসে আছে এখন, আমাদের সাথে শপিং মলে দেখা করবেন পরে। সবাইকে ওপর থেকে এক পলক দেখে নিজের মতো করে এগিয়ে যাচ্ছিলাম নিচে দাদা দাদির উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে আমার পা দুটো থেমে যায় কাউকে দেখে। কান্তি মাখা শরীর নিয়ে মেইন ডোরের দরজা দিয়ে এগিয়ে আসছেন উনি। এক হাতে কোটটা ভাঁজ করে হাতে রাখা, আর অন্য হাতে ফোন দিয়ে কানে ধরে রেখে কথা বলছেন। চোখে মুখে ক্লান্তির সাথে সাথে বিরক্তিও প্রকাশ পাচ্ছে। ওনার এমন হঠাৎ আগমনে উপস্থিত সবাই খুশি হয়। দাদি হাসি মুখে এগিয়ে এসে আদরে সুরে বলে ওঠে, আমার সোনা বাবা কি আজ খুব বেশি ক্লান্ত? আর আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস, ভালো হয়েছে। সবার সাথে আজ তুইও সারাটা সন্ধ্যা থাকবি, যাকে ফ্রেশ হয়ে আয়। দাদির কথায় উনি পাশ ফিরে তাকায় দাদির দিকে। পরে কল কেটে দাদিকে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, একটু ক্লান্ত আমি। আর দাদি ভালো লাগছে না আমার, তোমরা সবাই যাও প্লিজ। এসব বিষয়ে আমাকে টেনো না, আমি কোথাও যেতে পারবো না, সরি। বলে উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের মতো করে কিছুটা এগিয়ে এসেও থেমে যায়। আমাকে ভূত দেখার মতো চমকে আছেন, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এক প্রকার হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কখনোই ওনাকে এমন অদ্ভুত নজরে তাকাতে দেখিনি। উনি কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, বারবার আমার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বোলাচ্ছে। আর আমি তার এমন দৃষ্টি দেখে জমে যাচ্ছি। আমার কেমন লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। আর ওনার এই দৃষ্টিতে নিতেও পারছি না আমি। মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছে। তাই ভয় ভয় নজরে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ধীর পায়ে ওনার সামনে এগিয়ে আসছি মাথা নিচু করে। উনি তখনও ঠাই জায়গায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি ওনার এমন দৃষ্টি অপেক্ষা করে দাদাজানের পাশে গিয়ে দাঁড়াই, আর বারবার বাঁকা চোখে ওনার দিকে তাকাই। উনি তখনও পেছনে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি ওনার এমন দৃষ্টি দেখে লজ্জায় হঠাৎ হেসে দাদার পেছনে লুকিয়ে পড়ে আবারও মাথায় হালকা করে বের করে ওনাকে দেখি। উনি আমার এমন কাণ্ড দেখে জোরে হেসে ওঠে। ওনার হাসিতে সবাই হতবাক হয়ে যায়, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওনার দিকে আর বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে।
ওনার হঠাৎ হাসার কারণ বুঝতে না পেরে আর ওনাকে এই প্রথম এভাবে হাসতে দেখে সবাই এক প্রকার শকড হয়ে গেছে আর বোঝার চেষ্টা করছে কী এমন হয়েছে এখানে যে উনি হেসে ওঠে। ওনার হাসিতে আমি মুহূর্তেই চমকে আবারও দাদাজানের পেছন থেকে মাথা বের করে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। ওনার হাসিতে যেন মুক্ত ঝরছে, জমকালো সেই হাসি। আমি ওনার এমন হাসি মাখা মুখ কখনোই দেখিনি। কিভাবে বোঝালে এই হাসিটাকে সর্বোচ্চ সুন্দর বোঝাবে তা সত্যি আমার জানা নেই। সবাইকে দাঁড়িয়ে পড়তে দেখে এবং নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপ করে যায় হৃদ। হঠাৎ কী করছে সে বুঝতেই সবার দিকে চোখ বোলায় হৃদ। ড্রয়িং রুমে সবাই তার দিকে তাকিয়ে থাকতে দেখে, এমনকি বাড়ির সবগুলো কাজের লোকেরও তাকিয়ে থাকতে দেখে গম্ভীর হয়ে আসে হৃদ। নিজের সব ক্লান্তি ছেড়ে সোজা গিয়ে সোফার পায়ের উপর পা তুলে বসে পড়ে। তখনও সবাই অবাক হয়ে তাকিয়েছিল। হৃদকে এভাবে বসতে দেখে এগিয়ে আসে হেনা খান। পরে অবাক হয়ে আবেগী সুরে বলে ওঠে, সোনা বাবা, তুই কত বছর পর এভাবে হাসলি। তোকে এভাবে হাসতে দেখে আমার মনে শান্তি লাগছে। তুই কি নিয়ে এত খুশি সোনা বাবা? হেনা খানের এমন কথায় হৃদ ইতস্তত বোধ করে বলে ওঠে, কোনো কারণ নেই হাসির দাদি, এবার চলো, সবার দেরি হচ্ছে। হৃদের কথায় হেনা খান যেন আরও অবাক হয়। তিনি চোখ বড় বড় করে বলে ওঠে, তুই না মাত্রই বললি যে তুই আমাদের সাথে যাবি না তাহলে? আর তো তোর হেনা খানকে বাকি কথাগুলো বলতে না দিয়ে হৃদ স্বাভাবিকভাবে বলে ওঠে, বললাম তো কোনো কারণ নেই আমার হাসির, আর হাসি নিয়ে কোনো কথা শুনতে চাই না। কিছু দেখে আটকে গেছি, তাই তোমাদের সাথে যাব, না নিলেও যাব আমি। হৃদের এমন ব্যবহার বুঝতে না পেরে হেনা খান চিন্তিত সুরে বলে ওঠে, তুই তো ক্লান্ত সোনা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর না হয় যাবি। আর কোথায় আটকে আছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না আমি, কি হয়েছে তোর? তুই এমন করেছিস কেন সোনা বাবা? দাদির এমন কথায় হৃদ তার দাদি থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকায়। তারপর দুজনের চোখাচোখি হতেই মায়ের লজ্জার চোখে নামিয়ে নেয়। হৃদ অপলক দৃষ্টিতে মায়ের লজ্জা মাখা মুখে তাকিয়ে থাকে। পরে নিজের দৃষ্টি মায়ের দিকে স্থির রেখে নিজের দাদিকে বলে ওঠে, হঠাৎ মনে বসন্তের হাওয়া লেগেছে দাদি, কিছু দেখে ভালো লাগছে খুব বেশি, তাই আমার সব ক্লান্তি ভুলে মাইন্ড চেঞ্জ করলাম। তোমার সাথে আজকে আমি থাকতে চাই, এবার চলো, দেরি হচ্ছে না তোমার? হৃদের কথা হেনা খান বুঝতে না পেরে আবারও প্রশ্ন করে বলে ওঠে, মানে? হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে মায়ের কাণ্ড দেখছে। মায়া বারবার হৃদকে চুরি করে দেখতে গিয়ে ধরা খাচ্ছে হৃদের কাছে বারবার, কারণ হৃদের দৃষ্টি স্থির মায়ের উপর। তাই মায়া যতবার হৃদের দিকে তাকাচ্ছে ততবার দুজনের চোখাচোখি হচ্ছে। লজ্জা মাখা মায়ের সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছে। মাকে এভাবে লজ্জা পেতে দেখে নিজের মাথাটা একটু ঝুঁকে নিচু করে হালকা হাসলো হৃদ। পরে আবারও মাথা তুলে মায়ের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে নিজের মতো করে দাদিকে বলে ওঠে, ইস দাদি, আজকাল তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমাকে এই শাড়িতে এতটা ভালো লাগবে জানলে আরও আগে এনে দিতাম আমি। দাদি, আজকে থেকে তুমি রোজ রোজ শাড়ি পরে ঘুরবা কেমন? বাকি সব ড্রেস তোমার জন্য একদম বন্ধ। এভাবে যদি তুমি লক্ষ্মী মেয়ের মতো আমার কথাগুলো শোনো, তাহলে তো আমি আর তোমাকে কোনো রূপে ভয় দেখাতেই পারবো না দাদি। কি করি বলো তো? আর এমনিতেও তুমি আজ আমার রঙে রেঙে আছো, তাই তোমাকে আজকে একা ছাড়তে ইচ্ছে করছে না আমার। ভাবলাম আজকে সারাটা সন্ধ্যা আর রাত আমার সাথে কাটাবে তুমি, তাও কোনো অপশান ছাড়াই। বলেই হৃদ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাইকে হাঁ করে তাকাতে দেখে খানিকটা বিরক্তি প্রকাশ করে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমরা কি যাবে নাকি? তোমাদের সব কিছু ক্যান্সেল করবো আমি। বলেই আবারও সবার দিকে হৃদ এক পলক তাকিয়ে কোনো কিছু না বলে বেরিয়ে যায় বাসা থেকে। হয়তো বুঝে গেছে হৃদের এমন ব্যবহার আর বলা কথাগুলো কেউ হজম করতে পারছে না এই মুহূর্তে। তাই হৃদের দিকে বারবার বলার পরও সবাইকে হৃদের দিকে অবাক হয়ে হাঁ করে তাকাতে দেখে বিরক্তি নিয়ে চলে যায় হৃদ গাড়ির উদ্দেশ্যে বাহির হয়ে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা বিস্তার করছে, কারো মুখে কথা নেই। সবাই শুধু হাঁ করে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ বলার কোনো কথাই যে কেউ বুঝতে পারেনি তা সবার হাঁ করে দেখেই বোঝা যাচ্ছে। আর বুঝবেই বা কী করে? হেনা খান তো সবসময় শাড়ি পরেই চলে বাড়িতে। অন্য কিছু কবে পড়েছে তা সঠিক হেনা খানেরও মনে নেই এই মুহূর্তে। তারপরও হৃদ তার দাদিকে শাড়ি পরতে বলল ঠেট দিয়ে। ভাবা যায় কত বড় মাপের গুণটা। দাদির সাথে মার্কেটে ঘুরঘুর করছি আমি। বাকি সবাই যার যার মতো শপিং করায় ব্যস্ত থাকলেও আমার মাঝে নেই কোনো রকম ব্যস্ততা। আমি এক মনে সবাইকে পর্যবেক্ষণ করে চলেছি। মলের এক পাশে চেয়ারটাই পা ঝুলিয়ে বসে, আমার দু হাতে দুটো কোন আইসক্রিম ধরা, আর সামনের টেবিলের উপর কতগুলো চকলেট চিপস রাখা আমার জন্য। দাদি আমাকে খাবারগুলো দিয়ে বসিয়ে গেছে নিহাপুর শপিং করার জন্য। আমরা সবাই একই দোকানের ভিতরে আছি, সবাই আমার সামনেই হয়েছে। আমার দুপা দোলাতে দোলাতে এক হাতের আইসক্রিমটা খাচ্ছি আর অন্য হাতের আইসক্রিমটা ধরে রেখেছি।
বেশ মনোযোগ সহকারে আইসক্রিম খেতে খেতে আশেপাশে চোখ বুলিয়ে আমার গুন্ডা স্বামীকে খুঁজে চলেছি আমি। ওনার খোঁজার একমাত্র কারণ হলো উনি নিজেই, কারণ বাসা থেকে বের হয়ে এখনও আসা অবধি সম্পূর্ণ সময়টা উনি আমার সামনেই ছিল। যখন গাড়িতে বসেছি দাদা দাদির সাথে, তখন উনি নিজের গাড়ি ছেড়ে আমাদের গাড়িতে উঠে বসে, পরে ড্রাইভারের সাথে। আমি ওনাকে আমাদের সাথে দেখে সাথে সাথে চমকে উঠে দাদিকে জড়িয়ে ধরি। ওনার ভয়ে উনি সরাসরি আমার দিকে না তাকিয়ে গাড়ির ভিতরে আয়নায় তাকিয়ে দেখে নাই এক পলক। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। আমি ভয়ে চোখ নামিয়ে নেই। পরে পুরো রাস্তায় উনি বারবার আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছিলেন, সাথে আমিও। বেশ কয়েকবার আমাদের চোখাচোখি হলো। আমি চোখ নামিয়ে নিলেও উনি নামায়নি, বরং তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। ওনার এমন দৃষ্টির মানে আমি বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে ওনার কী এমন হলো যে আমাকে এভাবে দেখছে, এভাবে তাকিয়ে থেকে পরে নিজের সিটে ক্লান্তি ভরা শরীরটা এলিয়ে দিয়ে আয়নায় তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমরা সবাই একসাথে মলের ভিতরে আসি, তখন উনি আমাদের সাথেই ছিল, কিন্তু একটু পরে কোথায় গেল তা আমি জানি না। তার জন্য ওনাকে আর দেখতেও পাইনি আমি, সেই জন্যই ওনাকে খুঁজে চলেছি আমি। ওনাকে কোথাও দেখতে না পেয়ে হতাশ চোখে নিজের মতো করে আইসক্রিমে কামড় বসাচ্ছি, আর বারবার চারিপাশে চোখ দিয়ে উকিঝুঁকি মেরে ওনাকে খুঁজেছি একটু দেখার আশায়। তখনই উনি আসিফকে কী যেন বলেছে কোনো বিষয়ে, সম্ভবত আমাকে কড়া গার্ড করতে বলেছে। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কথা বলতে বলতে উনিও আমার দিকে তাকায়। এবারেও দুজনের চোখাচোখি হয়। আমার কি হলো কি জানি, আমি আমার চোখ না নামিয়ে উল্টে ওনার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলাম অপলক দৃষ্টিতে। ওনাকে কেন যেন আজ মন ভরে দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এটাই আমার শেষ দেখা, আর হয়তো ওনাকে দেখতে পারবো না আমি। মনের মধ্যে এক অন্যরকম অস্থিরতায় ভুগেছি, তাই নিজের অস্থিরতা মেটাতে ওনার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। আমাকে এভাবে তাকাতে দেখে হঠাৎ কথা থেমে যায় ওনার। ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। আমার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় আসিফকে চলে যেতে বলে। পরে আমার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এসে আমার পাশের চেয়ারটায় বসে পড়ে। আমি তখনও ভাবলেশীন ভাবে তাকিয়েছিলাম ওনার দিকে। উনি আমাকে এভাবে তাকাতে দেখে আমার পাশে বসে একটা হাত টেবিলের উপর রেখে তাতে হালকা ভর দিয়ে ঝুঁকে অন্য হাতে টেবিলের উপর রাখা ছোটো বলটি নিয়ে ঘুরাতে ঘুরাতে পুরো কুচকে বলে ওঠে, ম্যাডাম কি আমাকে পাগল বানানোর জন্য এভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে? এমনিতেই হাফ পাগল হয়ে আপনার পেছন পেছন এখানে চলে এসেছি। এখন কি পুরো পাগল বানানোর প্ল্যানিংয়েই আছেন নাকি? মনে রাখেন, আমাকে পাগল বানিয়ে লাভ নেই। আমি পাগল হলে আপনাকেও শান্তিতে থাকতে দিব না। দরকার হলে আপনাকে সাথে নিয়েই ঘুরবো, তারপরও ছাড় দিব না। ওনার কথা শুনে আর ওনাকে আমার পাশে বসতে দেখে চমকে উঠলাম আমি। উনি কখন এলো আমার পাশে? নিজের অস্থিরতায় নিয়ে ওনাকে দেখার এতটাই ব্যস্ত ছিলাম যে উনি কখন আমার পাশে বসলো আমার খেয়ালই হয়নি। কিন্তু এখন ওনাকে আমার পাশে দেখে ভীষণ ভয় করছে। ভয়ে জড়সড় হয়ে কাচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছি। কেউ আছে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার আশায়। হাতে দুটো আইসক্রিম খানিকটা গলে যাচ্ছে। শুকনো একটু ঢোক গিলে আবারও ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে দাঁড়াতে যাব, তখনই উনি আমাকে সহ আমার চেয়ারটা টেনে একদম ওনার কাছে নেয়। ওনার এমন কাজে আমি ভয়ে সিটিয়ে যাই। মুহূর্তে মনের মধ্যে একরাশ অস্থিরতা জেগে বসেছে। ভয় ঢোক গিলে ভীতু চোখে ওনার দিকে তাকিয়ে উনি আমার এমন অবস্থা দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্বাভাবিকভাবেই আমার খাওয়া আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলে ওঠে, এত পালাই পালাই কেন করেন ম্যাডাম? স্বামী থাকতে অন্য কাউকে খোঁজেন সব সময়, এটা তো খারাপ লক্ষণ আপনার। এবার থেকে স্বামী স্বামী করবেন আপনি? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনার শাড়ি পরাটা পর্যন্ত ঠিক ছিল, তবে এতটা সাজলেন কেন আপনি? এখন আপনাকে কি করা যায় বলুন তো ম্যাডাম? ওনার এমন কথায় আমি ফ্রিজ হয়ে গেলাম। উনি আমার এঁটো আইসক্রিম খাচ্ছেন। ওনাকে আমি যতটুকু জানি উনি কখনো ব্র্যান্ড ছাড়া কিছু ব্যবহার করে না, আর খাবারের বিষয় এতটাই স্বচ্ছ যে একই প্লেট দিয়ে দ্বিতীয়বার খায় না, নোংরা লাগে বলে। সেই উনি কিনা আমার মুখের খাবার খেলো ভাবতেই আমি শক্ট থেকে কোমায় চলে যাচ্ছি। আমাকে এভাবে তাকাতে দেখে হালকা হাসলো উনি। পরে খানিকটা থেমে আবারও বলে ওঠে, আপনি আজ এই শাড়িটা পরে অনেকটাই নাড়িয়েছেন আমাকে ম্যাডাম, তাই আজ আপনার সব ভুল মাফ করলাম। তবে রোজ রোজ করবো না কিন্তু। আপনার স্বামী যে ভালো মানুষ না সেটা তো জানেনি, তাই কষ্ট করে আর না বললাম। তবে আপনার এই সব সাজ সৌন্দর্য থাকবে শুধু আপনার স্বামীর জন্য, মানে আমার জন্য। আর আমি আমার জিনিস কখনো কারো নজরে পছন্দ করি না। আপনি নিজের মতো করে যতটা খুশি সাজতে পারবেন, তবে সেটা বাড়ির চার দেওয়ালে বা আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। ওনার এমন কথাই আমি আরও ভয় পেয়ে যাই। কাঁপা কাঁপা স্বরে বলে উঠি,
আমি দাদি যাব। আমার আমার ভয় লাগছে, আমাকে যেতে দিন। আমার কথাগুলো বলার সাথে সাথে উনি আমাকে জোরে ধমক দিয়ে বলে ওঠে, দাদি যাবো কি? হ্যাঁ বল, স্বামী থাকবো। আজকে কোথাও যাওয়া হবে না তোমার, তোমাকে নিয়ে শপিং করব আমি, চলো আমার সাথে। বলে আমাকে টেনে দাঁড় করিয়ে আমার এক হাত ধরে দু কদম এগিয়েও থেমে যায়। পরে আমার দিকে ঘুরে তাকায়, পরে আমাকে টেনে নিজের কাছে এনে আমার চুলগুলো দেখে ভ্রু কুঁচকায়। নিজের হাতে আমার চুলগুলো নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবগুলো চুল হাতে মুঠোই করে কিছু একটা করতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আমার পুরো মাথার চুল এলোমেলো করে ফেলেছে, তবুও উনি নিজের কাছে সফলতা অর্জন করতে পারেননি। পরে কি করতে গিয়ে নিজের হাতে আমার সবগুলো চুল পেঁচিয়ে ফেলে সুতা পেঁচানোর মতো করে হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে আহত সুরে বলে ওঠে, চুল বাঁধে কীভাবে? আমি পারছি না কেন? যতবার পেঁচাচ্ছি ততবার সব গলিয়ে যাচ্ছে, সবটা আমার হাতে পেঁচিয়ে গেছে দেখো। ওনার এমন কথাই আর এমন করুণ ফেস দেখে আমার কেমন জানি লাগছে। আজ এত কিছু একসাথে হজম করতে পারছি না আমি। ওনার হঠাৎ আমার সাথে ভালো হওয়াটা মেনে নিতে পারছি না আমি। সবটা স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, আমি সবটা সহ্য করতে পারবো তো? হারিয়ে ফেলবো না তো কোনো কিছু? আমার এমন চিন্তা ভাবনার মাঝে উনি আবারও চিন্তিত সুরে বলে ওঠে, কি করি বলো তো? আমি ওনার এমন কাণ্ড দেখে বোকার মতো তাকিয়ে আছি। পরে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চুলগুলো ছেড়ে দিয়ে আমার শাড়ির আঁচল দিয়ে আমাকে পেঁচিয়ে প্যাকেট বানিয়ে ফেলে। পরে একটা ডিজাইনারের শোরুমে এনে একজন লেডিস ডিজাইনারকে দিয়ে আমার চুলগুলো বাঁধায়। মহিলাটি আমার চুল বাঁধার সময় উনি বেশ মনোযোগ সহকারে আমার চুল বাঁধা দেখছিল দাঁড়িয়ে। মহিলাটি আমার চুলগুলো বাঁধতে বাঁধতে ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, ম্যাডাম তো দেখি ছোট, কিন্তু মনে আর চোখ জোড়ানো সৌন্দর্য দিয়েছে আল্লাহ ম্যাডামকে। এত সুন্দর চুল আমি কখনো দেখিনি, আর লম্বাও অনেকটাই, একদম হাঁটুর নিচ পর্যন্ত ঢেকেছে ম্যাডামের চুল। মেয়েটির কথায় উনি শুধু হাসলো। পরে আমাকে মেয়েটির সাথে পাঠায় ড্রেস দেখার জন্য। আমি শুধু বোকার মতো সবটা পর্যবেক্ষণ করেই চলেছি, আর বোঝার চেষ্টা করছি যে কি এমন হয়েছে ওনার যে আজ উনি এতটা স্বাভাবিক, নাকি বড় কিছু করার ধান্দায় আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, নিজের প্রতিচ্ছবিকে দেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছি তেমনটা নয়। আয়নায় ওনাকে আর জলি আপুকে একসাথে দেখা যাচ্ছে, তাই তাকিয়ে আছি আমি। মনের মধ্যে কোনো একটা ফিলিংস কাজ করছে না ওদের একসাথে দেখে। খারাপ ভালো কোনোটাই কাজ করছে না দুজনকে একসাথে দেখে। যেটা কাজ করছে সেটা হচ্ছিল তাচ্ছিল্যের নিজের প্রতি নিজের। কারণ আমি সবটা জানি যে উনি টলি আপুকে পছন্দ করে আর আপুকেই বিয়ে করতে চায়। মাঝখান দিয়ে আমি শুধু বোঝা হয়ে গেলাম ওনার জন্য। আমি ওনাকে মুক্তি দিতে চাই, খুব করে চাই ওনাকে মুক্তি দিতে। এইসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে। তারপর আবারও তাদের দিকে তাকাই। লেডিস ডিজাইনার যখন আমাকে ড্রেস দেখাচ্ছিল, তখন উনি একটা পাশে দাঁড়িয়ে ফোনে মনোযোগ দিয়ে কথা বলছিল কারোর সাথে। তখনই কোথাও থেকে টলি আপু ঝড়ের গতিতে এসে ওনাকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে ওনার হাতে থাকা মোবাইলটা নিচে পড়ে যায়। তখন আমি ড্রেস দেখা ব্যস্ত ছিলাম। হঠাৎ আপুর আগমনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। পরে মাথা নিচু করে পেছন ঘুরে দাঁড়াই। সামনে তাকাতেই আবার চোখে পড়ে ওনাদের, কারণ আমার সামনে বড় একটা আয়না রয়েছে, তাতে খুব সুন্দর করেই আপু আর ওনাকে দেখা যাচ্ছে। উনি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কারণে রেগে যাচ্ছে। আমি আর কিছু দেখার প্রয়োজন বোধ মনে করিনি, তাই কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসি দাদির উদ্দেশ্যে। দাদিকে খুঁজে না পেয়ে দাদাজানের পাশে বসে পড়ি। আমাকে দাদাজানের পাশে বসতে দেখে হাসি মুখে আদুরি এক হাত দিয়ে জড়িয়ে নেয় দাদাজান। আমি দাদাজানের বুকে ভাবলেশীনভাবে মাথা রেখে চুপচাপ বসে থাকি। আমাকে এতটা চুপচাপ দেখে দাদাজান আদুরি সুরে বলে ওঠে, কি খারাপ লাগছে সোনামা? দাদাজানের কথাই আমি শুধু মাথা নাড়িয়ে না বোঝাই, মানে আমার খারাপ লাগছে না। দাদাজান আমাকে বুকে চেপে ধরে অন্য হাতে আমার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চুপচাপ বসে সামনে তাকিয়ে আছি। অদ্ভুত আমার অনুভূতি শূন্য। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আর নেই কোনো আশা। আমাকে এমন সব চিন্তাভাবনার মাঝে হঠাৎ করে কেউ আমার পাশে এসে পড়ে। এই মুহূর্তে আমার পাশে কে বসেছে তা জানার প্রয়োজন বোধ মনে করিনি, তাই আগের নয় দাদাজানের বুকে ঘাপটি মেরে বসে আছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে পাশ থেকে কেউ বলে ওঠে, দাদা মায়ের কি শরীর খারাপ লাগছে নাকি? আমি কি ডক্টর ডাকবো ওর জন্য? হালকা পরিচিত কণ্ঠকানে আসতেই আমি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাইনি। তখনই চোখে পড়ে নিহাপুর বড় দেবককে। উনি আমার পাশে বসে আছেন, চোখ মুখ হালকা চিন্তার ছাপ। হয়তো আমাকে নিয়েই আমি ওনার চেহারায় চিন্তার ছাপটা। আমার এমন চিন্তা ভাবনার মাঝে দাদাজান বলে ওঠে, তেমন কিছু না সাহিল। নিহাপুর বড় দেবরের নাম সাহিল। ও খানিকটাও ক্লান্ত, তাই আমার কাছে এসেছে। ও আচ্ছা,
আমি ভাবলাম মায়া অসুস্থ বলে উনি সোজা হয়ে বসে পড়ে, নিজের হাতে টিপতে লাগে ফোন। সাহিল ভাইয়া সাথে আমার বেশ কয়েকবার দেখা হলেও তেমন কোনো কথা হয়নি আমাদের মাঝে। টুকটাক শুধু কথা হয়েছিল কয়েকবার, এই যেমন কেমন আছেন, ভালো আছি, ব্যাস এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। আমি সাহিল ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে সামনের দিকে তাকাই, তখনই চোখে পড়ল ওনাকে। উনি প্রচণ্ড রেগে দুহাত মুষ্টি করে ধূপধাপ পা ফেলে বেরিয়ে আসে শোরুম থেকে। পরে রেগে চোখ মুখ শক্ত করে চারিপাশে নিজের চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলেছে। নিজের চোখ বুলিয়ে আমার দিকে তাকায় উনি, কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি স্থির রেখে ভ্রু কুচকায় উনি। তারপর আরও রেগে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। ওনাকে রাখতে দেখে আমি ভয় দাদাজানের বুকে মুখ লুকাই। উনি লাল লাল চোখে একবার আমার দিকে তো আরেকবার সাহিল ভাইয়ার দিকে তাকাচ্ছেন। হয়তো সাহিল ভাইয়া আমার পাশে বসাটা পছন্দ হয়নি ওনার, যা ওনার তাকানোর মাধ্যমে বোঝা যাচ্ছে। পরে উনি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সাহিল তুমি দাদির কাছে যাও। ওনার হঠাৎ আগমনে হঠাৎ কথায় চমকে ওঠে সাহিল ভাইয়া, বিস্ময়কর নজরে তাকিয়ে থাকে। কিছু না বলে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে চুপ করে উঠে যায় সাহিল ভাইয়া। ভাইয়া যেতেই উনি বসে আমার পাশে, কিছু না বলে চুপচাপ বসে থাকে, হাত মুখ শক্ত করে, আর বারবার আমার দিকে তাকাচ্ছে, যা আমি না তাকিয়েও বুঝতে পারছি। আমি ওনার এমন তাকানো দেখেও ভুল করেও ওনার দিকে তাকাচ্ছি না। আর কেনই বা তাকাবো? আমার তাকানোর কোনো রাইট নেই। আমি কেন অন্যের ভালোবাসার দিকে নজর দিব? আমি কি ছাঁচড়া নাকি? একদম তাকাবো না আমি। যাই কিছু হয়ে যাক, জাহান নামে যাক উনি, তার সাথে যাক চলে আপু, তাকাবো না মানে আমি তাকাবো না, এই শপথ করলাম আমি। দাদাজানের বুকে ঘাপটি মেরে বসে আছি আমি, অনুভূতি শূন্য অবস্থায় করছে আমার। ওনাকে আমার পাশে বসতে থাকতে দেখেও নিজের কেমন অসহায় অসহায় ফিল আসছে মনে। ইচ্ছে করছে সব কিছু ছিন্ন করে ওনাকে মুক্তি করে দেয় এই মুহূর্তে, তাহলে হয়তো কলিজা শান্ত পেত আমার। শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি আমরা সবাই। 2 মিনিট হলো সবার শপিং করা শেষ হলো, তাই আমরা সবাই বাহিরে এসে দাঁড়িয়েছি, কারণ গার্ডসরা সবাই শপিং ব্যাগগুলো গাড়িতে রাখছেন একে একে, তাই আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের সাথে করে মোট 6টি গাড়ি এসেছে, 2টো ফয়সাল ভাইয়াদের, 2টো আমার আর নেহাপুরা যাব, আর 2টো বডিগার্ডরা যাবে। আমি দাদির পাশে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছি, তখনই চোখে পড়ে ওনাকে। উনি বিরক্তি নিয়ে সবাইকে দেখছেন, আর নেহাপু ওনার পাশে দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। উনি তখন আমার পাশেই বসেছিল শপিং মলে সারাটা সময়। পরে আমি যেখানে গিয়েছি সাথে সাথে উনিও গিয়েছেন, কিন্তু কোনো কথা বলেননি, চুপচাপ ছিল। উনি আমার পেছন পেছন চলাটা আমার জন্য ছিল একটা প্রশ্নবোধক চিহ্নের মতো। উনি আমাকে আমার এমন পেছন পেছন কেন ঘুরছিল তা আমার জানা নেই, আর না জানতে চাই। তবে যেটা চাই সেটা হলো উনি আমার পেছনে না আসাটা। আমি ওনার দিকে তাকিয়ে থেকে এক মনে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ করে উনিও আমার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমি চোখ নামিয়ে নেই, সাথে সাথে মাথা নিচু করে আস্তে করে পেছন করে দাঁড়াই, যাতে ওনাকে আর দেখতে না পারি। আমার হঠাৎ করে ঘোরাটা হয়তো ওনার পছন্দ হয়নি, তাই আমার ঘোরার সাথে সাথে কপাল কুঁচকে এলো ওনার। উনি রেগে আমার দিকে হনহন করে এগিয়ে আসতেই হঠাৎ থেমে যায়, চিৎকার করে বলে ওঠে, রিত, রিত নো, নো প্লিজ, নো রিত, রিত প্লিজ ডোন্ট গো। রিত শব্দটি কানে আসতেই হাত পা থেমে যায় আমার। মুহূর্তে মনের মধ্যে অজানা একটা ধুকপুক শুরু হয়। উনি আমাকে রিত ডাকছে, এই নামটা আমি আগেও শুনেছি, কিন্তু কোথায়? আমার এমন সব চিন্তাভাবনার মাঝে সামনে তাকিয়ে দেখি উনি পাগল পাগল হয়ে দৌড়ে আসছে আমার দিকে। ওনার পেছনে বাকি সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আমার সামনের দিকে তাকিয়ে আছে। আমি ওনার এমন দৌড়ানোর মানে বুঝতে না পেরে এই মুহূর্তে, কারণ আমি যখন ওনার দিকে থেকে পেছন ঘুরে দাঁড়াই তখনই চোখে পড়ে রাস্তায় একটা ছোট বিড়াল গাড়ির নিচে পড়তে যাচ্ছে, তাই সেটাকে বাঁচাতে দৌড় দিলাম মেইন রাস্তার দিকে। আর যাই হোক, বিড়াল বাচ্চাকে তো আর মরতে দিতে পারি না, তাই আমার সব চিন্তাভাবনা পেছনে ফেলে আবারও এগোতে যাব, তখনই থেমে যায় আমার পা আর ওনার দৌড়। পাগল পাগল হয়ে দৌড়েও মায়াকে বাঁচাতে পারেনি রিত। ঝড়ের গতিতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায় মায়ের নিতান্ত দেহটা রাস্তায় পড়ে থাকতে দেখে। তখন মায়া যখন আবারও দৌড় দিবে যাবে, তখনই দ্রুত গাড়িতে একটা ট্রাক এসে বাড়ি মারে মায়াকে। মায়া সেই বাড়ি খেয়ে সামনে আসা কারের উপরে পড়ে, কারটির সামনে থাকা কাচের মধ্যে বাড়ি খেয়ে ছিটকে গিয়ে পড়ে যায় রাস্তার মাঝে উপর হয়ে, হাত দুটোর সামনে দিয়ে 2 সাইডে। মায়া রাস্তায় পড়ার সাথে সাথে মায়ের মাথার রক্তে সারাটা রাস্তা ভাসতে থাকে। রিত সেই দৃশ্য দেখে থেমে থেমে দৌড়ে এসে মায়ের সামনে ধপাস করে হাঁটু করে বসে পড়ে, বেয়ালিভাবে নিজের 2 হাতে পড়ে নিজের হাঁটুর ওপর রাখে।
একরকম অনুভূতিহীনভাবে তাকিয়ে থাকে মায়ের রক্তমাখা মুখের দিকে। হৃদ একবার রক্তমাখানো রাস্তার দিকে তাকাচ্ছে তো আরেকবার মায়ের দিকে তাকাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে রয়েছে মায়ের মুখের দিকে। মায়া আদো আদো চোখ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে রক্তের ফোঁটা রাস্তায় পড়ছে। আর ঠোঁট দুটো হালকা হা করে, যার মাধ্যমে টেনে টেনে জোরে জোরে হালকা শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে। আর অস্পষ্ট সুরে কিছু একটা বলার চেষ্টা করছে। হৃদ অনুভূতিহীন হয়ে টেনে মায়াকে নিজের কোলে নিয়ে আসে। মায়াকে অস্পষ্ট স্বরে কিছু বলতে দেখে আস্তে করে নিজের কানটা মায়ের মুখের কাছে রাখে। তখনই আবার থেমে থেমে অস্পষ্ট সুরে আটকে আসা গলায় আস্তে করে বলল, আজকে থেকে আপনার মুক্তি। আমি নামক কেউ আপনাকে আর বিরক্ত করবে না। একদিন আমি আপনাকে বলেছিলাম না যে একদিন আমারও দিন আসবে, আর সেই দিন আমিও বড্ড স্বার্থপর হব। আপনাকে ছেড়ে চলে যাব আমি। আজ হয়ে গেলাম স্বার্থপর, চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আর হয়তো বাকি কথাগুলো বলার আগেই মায়ের নিঃশ্বাস থেমে যায়। হৃদকে আঁকড়ে ধরা হাতটা হঠাৎ নিচে পড়ে যায়। হৃদ মায়ের কথাগুলো শুনে আর মায়াকে নড়াচড়া করতে না দেখে হঠাৎ করে যেন বড্ড উন্মাদ হয়ে ওঠে। কি করবে কিছু বুঝতে না পেরে মায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে করতে বলে ওঠে, হৃদ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে ছাড়তে দিব না। বউ আমার, দেখো না আমার কেমন জানি লাগছে। আমার কলিজা কেঁপে কেঁপে উঠছে। আমার ভীষণ ভয় করছে। হৃদ, তুমি আমাকে তোমার শাড়ির আঁচলে নাও না। হৃদ প্লিজ, একবার তাকাও, একবার তাকাও হৃদ। দেখো না আমার আমার কেমন একটা অনুভূতি হচ্ছে। দেখো, কি এই অনুভূতি, কি এই অনুভূতির নাম আমি তো বুঝতে পারছি না। প্লিজ তুমি যেও না হৃদ, প্লিজ একবার তাকাও। আমাকে তোমার শাড়ির আঁচলে করে নিয়ে যাও হৃদ প্লিজ। থেমে গেল হৃদের জীবন পথ। রয়ে গেল না না বলা অসংখ্য অনুভূতি ও মনের কথাগুলো। জানা নেই কখনো হৃদ তার মনের কথাগুলো তার হৃদ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। একটা শব্দেই সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল হৃদের। কি এমন হতো যদি হৃদ দৌড়ে না যেত? কেন এমনটা করলো হৃদ? একটা বিড়ালের জন্য কি হৃদ তার নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলতে পারবে? কেন এত ন্যাকামি এই মেয়ের? কেন একবারও হৃদের কথাটা ভাবলো না হৃদ? কেন ভাবলে না? হৃদ যে খুব কষ্ট পাবে। হৃদ, হৃদ তুমি কেন ভাবলা না? আমাকে তো একটাবার সুযোগ দিতে আমার অনুভূতি প্রকাশের জন্য। আমি তো আমার নিজের অনুভূতির সাথে পরিচিত না। তাহলে তুমি এমন কেন করলে হৃদ? আমি তো মুক্তি চাইনি। তুমি কেন আমাকে এভাবে মুক্তি দিলে? এমন মুক্তি তো আমার পাওয়ার কথা না হৃদ। তাহলে কেন এই মুক্তি? এই মুক্তি তো আমি কখনোই চাইনি। দেওয়ানা আমার ভালোবাসা, সিজন 1, লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 8। মাঝ রাস্তায় মায়ার নিতান্ত দেহটা জাপটে ধরে চিৎকার করছে হৃদ। কি হয়েছে তার সাথে? কিছু বোধগম্য হচ্ছে না তার। এমন মুহূর্তে হৃদের কেমনটা লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছে না। নিজেকে বড্ড উন্মাদ আর পাগল পাগল লাগছে। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে ক্রমাগত। নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে। হা করেও নিতে পারছে না নিঃশ্বাস। হৃদের এমনটা মনে হচ্ছে যে করেই হোক তার এই মেয়েটাকে চাই চাই, নয়তো সে গোটা দেশটাই জ্বালিয়ে দিবে, সব কিছু ধ্বংস করে দেবে। আর অনেক বেশি হিংস্র হয়ে উঠবে যদি তার হৃদ তার কাছে না ফিরে। মায়াকে সে সত্যই অত্যাচার করুক না কেন, কখনোই তার থেকে মায়াকে দূরে থাকতে দেয়নি। কারণ মায়ের সাথে দূরত্বটা কখনোই মেনে নিতে পারেনি হৃদ। তাই মাকে এক প্রকার বন্দি করে রেখেছিল তার জীবনে। মায়াকে হারানোর ভয়ে মায়ের জীবনের সব কিছু হৃদ তার নিজের দখলে নিয়ে নিয়েছিল অনেক আগেই। এতটা দখল নিয়েছিল যে মায়ের পাশে কোনো রকম মানুষ পছন্দ করতো না। এর জন্য মায়াকে বডিগার্ড দেয়। হৃদ মায়ের প্রতি মুহূর্তের খবর নিতেছে তাই। মায়ের কোনো কাজে হৃদের কোনো সমস্যা ছিল না, কিন্তু মায়া যখন হৃদকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে মিশতো বা হৃদকে ছেড়ে যাওয়ার কথা বলতো, তখনই হৃদ সেটা মেনে নিতে পারতো না। তার ভেতরে থাকা অস্থিরতা চাতক পাখির মতো লাফাতে থাকতো। আর তার রেশ ধরেই মায়াকে ভয় দেখাতো। নিজের অনুভূতির সাথে পরিচয় ছিল না বলে মায়াকে আর নিজের সময় দিচ্ছিল হৃদ, নিজের ফিলিংসের সাথে পরিচয় হওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে মায়ের কিছু পাগলামোর জন্য হৃদ তাকে ভয় দেখাতো। মায়ের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ায় স্তব্ধ সবাই সবাই শক্ত হয়ে ফ্রিজের মতো দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে এমনটা হয়ে যাবে বিশ্বাসই করতে পারছে না। হৃদ মায়াকে জাপটে ধরে কান্না করতে দেখে খানিক বাদেই সবাই দৌড়ে এসে মায়ের পাশে বসে। হেনা খান মায়ের অবস্থা দেখে চিৎকার করে প্রচণ্ড উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় মায়ের পাশে বসতে বসতে বলে ওঠে, আমার সোনা মা, কী হয়েছে? ওর গায়ে তো রক্ত কেন হৃদ?
ওকে বল না, ওর দাদি খুব ভয় পাচ্ছে রক্ত এত দেখে। ওকে বল আমাকে জড়িয়ে ধরতে। আমার হাত পা কাঁপছে হৃদ। ওকে বল আমার কাছে আসতে। ও তো তোকে ভয় পায়, তাহলে ও তোর বুকে শুয়ে আছে কেন? আমার বুকে শুতে বল না প্লিজ। মুহূর্তেই হৃদ চুপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা না বলে আর হেনা খানের কথা শুনে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে নিজের বুকের সাথে। আর হেনা খানের দিকে তাকিয়ে এমনভাবে যেন মায়াকে কিছুতেই দিবে না হেনা খানকে। যত কিছু হোক না কেন মায়া তার বুকে থাকবে, একদম দিবে না কাউকে তার হৃদকে নিয়ে যেতে তার বুক থেকে। আরাফ খানও মিসেস হেনা খানের পাশে ধপ করে বসে পড়ে আর অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। কাপা হাতটা বাড়িয়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে নড়ে চড়ে ওঠে আর তার দাদাজানকে ছুতে দিচ্ছে না। যদি দাদাজান হৃদের থেকে মায়াকে আলাদা করে দেয় তো? আরাফ খান অশ্রুসিক্ত চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে হৃদের দিকে। তখনই পাশ থেকে কেউ ধপাস করে আরাফ খানের গায়ে ঢলে পড়ে। আরাফ খান চমকে হাঁটুর কাছে তাকাতেই চোখে পড়ল নিজের স্ত্রীর সেন্সলেস দেহটা। উনি জানতো এমনটাই হবে, তাই আরাফ খান কান্না করতে করতে হেনা খানকে নিজের কোলের মাথা রাখে। হেনা খান নিজের সোনামার অবস্থা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। ফয়সাল, সাহিল, আয়নের বাবা সবাই মিলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মায়াকে হৃদের থেকে আলাদা করতে পারেনি। হৃদের গাড়ির ভেতরে সারাটা রাস্তায় মায়াকে দুহাতে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। হৃদের সারাটা শরীর মায়ের রক্তে ভেসে গেছে। হৃদ গাড়িতে বসেও কারোর সাথে কোনো কথা বলছে না। হৃদের অনুভূতি শূন্য, যা হয়ে আছে মস্তিষ্ক কাজ করছে না। সে পাথর হয়ে শক্ত হয়ে বসে আছে। হসপিটালের কেবিনের বাহিরে বসে আছে সবাই। সবার চোখে মুখে কষ্ট আর চিন্তার ছাপ। কী থেকে কি হয় কেউ কিছু ভেবে পাচ্ছে না। মায়াকে কিছুক্ষণ আগে কেবিনের ভেতরে ঢুকানো হয়েছে। মায়াকে ঢাকার সবচেয়ে নামি দামি বড় অ্যাপোলো হসপিটালে আনা হয়েছে। দেশি বিদেশি বড় বড় ডক্টররা আছে, তাই বডিগার্ডরা সবাই একপাশে দাঁড়িয়ে আছে। আর মায়ের বডিগার্ড সবাই কান্না করছে মায়ের জন্য। আশিক তার পাতানো বোনের জন্য বুক ফেটে চিৎকার করছে। আর আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। আসিফ ভেবে পাচ্ছে না হৃদ মায়ের ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভীষণ হাইপার ছিল, কতটা পাগলামি করেছে মায়ের জন্য, সে সবটা দেখেছে। কিন্তু আজকে যা হয়েছে তা কিছুতেই মেনে নেবে না হৃদ। এতটা শান্ত হয়ে বসে আছে মানে নিশ্চিত কোনো অজানা ঝড় তুলবে হৃদ, যার কারণে এখন এতটা স্থির। হৃদ চুপচাপ বসে আছে কর্নার একটা বেঞ্চের মধ্যে, নিজের দু হাতে মাথা চেপে চোখে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। অনেক কষ্ট করে মায়াকে হৃদ থেকে আলাদা করেছে আরাফ খান। মায়ের সাথে কেবিনের ভেতরে ঢুকতে চেয়েছিল, পরে আরাফ খান অনেক কষ্টে বুঝিয়েছেন যে হৃদ যদি মায়ের সাথে যায় তো মায়ের অনেক আরও ক্ষতি হবে বেশি। ডক্টর তখন কিছু করতে পারবে না, তাই সে বাধ্য হয়ে মায়াকে যেতে দিয়েছে। হৃদের এমন চিন্তা ভাবনার মাঝে ডক্টর মায়ের কেবিন থেকে হতভম্ব হয়ে বেরিয়ে এসে আরাফ খানের সামনে এসে দাঁড়ায়। সবাইকে এক পলক দেখে ভয় সিটিয়ে যায়, কারণ এখানে সবাই খান পরিবারের সবাইকে চেনে। বিশেষ করে হৃদ সম্পর্কে অবগত পুরো বাংলাদেশ। এক কথায় হৃদকে মাফিয়া বলা যায়। তাই ডক্টর হৃদকে এক পলক দেখে ভয় কাচুমাচু করতে করতে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, মাথায় আঘাত পেয়েছে প্রচণ্ড, তাই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারায় অনেক আগে। তাই পেশেন্টের বাঁচার চান্স মাত্র 5% আছে। তাও ভালো করে বলতে পারছি না, আল্লাহ ডাকেন সবাই। পেশেন্টকে বাঁচানো আমার। বাকি কথাগুলো বলার ক্ষমতা আর হলো না ডক্টরের। তার আগে ঝড়ের গতিতে হৃদ আসিফের কোমর থেকে বন্দুকটা নিয়ে ডক্টরের কলার চেপে ধরে প্রচণ্ড জোরে দেওয়ালের সাথে চেপে ধরে। বুকের ভেতরে হৃদের হাতে থাকা বন্দুকটা চেপে ঢুকিয়ে ধরে। ডক্টরকে হঠাৎ করে দেওয়ালে চেপে ধরার সাথে সাথে দেওয়ালে নিজের মাথা বাড়ি খায় ডক্টর। হৃদের হঠাৎ এমন কাজে ভয় সিটিয়ে যায় ডক্টর। হৃদকে কিছু বলার মতো সাধ্য নেই ডক্টরের, তাই তিনি শুধু ভীত চোখে তাকিয়ে আছেন হৃদের দিকে। তখনই হৃদের চোখে খুব হিংস্রতা ফুটে ওঠে। মুহূর্তেই অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাতে দাঁত চেপে বলে ওঠে, হারামির বাচ্চা, তুই আমার বউয়ের বাঁচা মরার টিকিট দিবি? তোর কাছে আমি বাঁচা মরার টিকিট নিতে এসেছি? আমার বাচ্চা বউকে সুস্থ করে তোল। আমার হৃদ কষ্ট পাচ্ছে ভীষণ, তাই তোর কাছে এনেছি। নাকি টিকিট নিতে হারামি? বউ আমার রক্ত সহ্য করতে পারে না, তাই তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি ঠিক কর আমার বউকে। বউ ছাড়া আমার ভালো লাগছে না, তুই তাড়াতাড়ি আমার বউকে ঠিক কর হারামির বাচ্চা। হৃদ টকবকে রক্তচাল লাল চোখে আবারও খানিকটা ডক্টরের নিজের কাছে আনে, দাঁতে দাঁত চেপে বলল, বউ নাই তো তুইও নাই, আমার বইয়ের টিকিট আমাকে দিচ্ছিস তাই না? এখন যদি তোকে তোর ফ্যামিলি সহ মরার টিকিট ধরিয়ে দিই আমি, তাহলে কেমন হবে? তোর দুইটা মেয়ে আছে না, শুধু স্কুলে পড়ে। আমার বউ ঠিক না হলে সব কয়টা লাশ পড়বে একসাথে, সাথে তোর এই বিশাল বড় হসপিটালটাও একদম শেষ করে দেবো। এই হসপিটালটা ভেঙে গলিতে দিবে, একটা ইটও আস্ত থাকবে না। যদি আমার বই ঠিক না হয় তাহলে সব কয়টা ডক্টরকে উপরে টিকিট ধরিয়ে দেব,
অনায়াসে। আমি হৃদ আসবে ঘটনায় উপস্থিত সবাই ভরকে গেল। হৃদ হঠাৎ করে ডক্টরের মুখের ভিতর বন্দুক ঢুকাবে কেউ বুঝতে পারেনি। যখনই বুঝতে পারে হৃদ কী করছে, তখন দ্রুততার সঙ্গে আরফ খান হৃদের কবজি টেনে নিয়ে আসে নিজের কাছে। হৃদ থেকে ডক্টর ছাড়া পেতে যেন হাঁপ ছেড়ে বাঁচে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ঠিক করে। পরে ভীতু চোখে হৃদের দিকে তাকায় ডক্টর। তখনই আরফ খান হৃদকে সামনে দাঁড় করায় আর হাতের ইশারায় ডক্টরকে মায়ের কাছে যেতে বলে। পরে আরফ খান কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছিস হৃদ, কী করছিস তুই? ডক্টর শামীমের কী দোষ? ও যা সত্যি তাই বলেছে। আরফ খানের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না হৃদ। হঠাৎ করে যেন শরীরের রক্ত সব টকবকে হয়ে ওঠে। মাকে হারানোর কথাটা কিছুতেই মানে নিতে পারছে না হৃদ। তাই সারা শরীর জেনে গেছে, রাগে রিরি করছে। এই প্রচণ্ড উত্তেজিত হয়ে পাশে থাকা বড় ফুলছড়ির টপটা সজোরে আছাড় মারে ফ্লোরে। পরে একের পর এক ভাঙচুর করতেই থেকে হসপিটালের মধ্যে হৃদ। এটা সেটা যা পাচ্ছে ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, আমার হৃদকে চাই। পুরো আধা ঘন্টা সময় ধরে হসপিটালে ভাঙচুর করেছে হৃদ। যেই থামাতে যাচ্ছে তাকে হিতাহিত জ্ঞান হারিয়ে আঘাত করছে। কেউ থামাতে পারছে না হৃদকে ভয়ে। হৃদ মায়ের জন্য এতটা পাগলামো করবে কেউ বুঝতে পারেনি। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ মুখে কোনো কথা নেই, সবটা শুধু দাঁড়িয়েই দেখছে। হৃদ হসপিটালে সব কিছু ভাঙচুর করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও ভাঙচুর করেই চলেছে, থামছে না। হৃদ অনেকটাই হাঁপিয়ে উঠেছে। হৃদকে হাঁপাতে দেখে আসিফ এগিয়ে এসে ধরতে নিলে আসিফকে আঘাত করে বসে হৃদ। আসিফকে আঘাত করতে দেখে আরফ খান নিজের রাগ দমাতে না পেরে হৃদকে টেনে সামনে দাঁড় করে ঠাস করে চড় বসিয়ে দেয় হৃদের গালে। আর রাগে চোখে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ নিজের জীবনের প্রথম দাদাভাইয়ের কাছ থেকে একটা চড় খেয়ে মুহূর্তেই শান্ত হয়ে যায়। সাথে সাথে বাকি সবাইও অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদ কিছুক্ষণ তার দাদাভাইয়ের দিকে তাকিয়ে হঠাৎ করে আরফ খানের সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। কান্না করতে করতে বলে ওঠে, আমার হৃদকে চাই দাদাভাই, আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দাদাভাই, ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার অনেক না বলা কথা আছে যা ওকে বলতে চাই, বোঝাতে চাই। আমি ওর বিষয়ে আজকে সন্ধ্যায় যতটা শিওর হয়েছি, এখন আরও বেশি শিওর হলাম যে আসলে আমার কী চাই হৃদ থেকে। তাই আমার ওকে অনেক প্রয়োজন, নয়তো আমি আর বাঁচতে পারবো না, মরে যাবো একদম। তাই আমাকে আমার হৃদ এনে দাও দাদাভাই, আই নিড হার। আজ আমি বড্ড অসহায়। আমার হৃদ আমার সাথে অনেক রাগ করেছে, তুমি ওকে বোঝাও আমার সাথে রাগ করে না থাকতে। আমি পারছি না, আমার বুকে অসহ্য ব্যথা করছে, আমি পাগল হয়ে যাচ্ছি। হৃদের কথাগুলো শুনে মুহূর্তে সবার চোখে পানি চলে আসে। যেই ছেলে সবাইকে কাঁদিয়ে চলে, জীবনে কখনো এক ফোঁটা চোখের জল পড়েছে কিনা সন্দেহ আছে। আর আজ সেই ছেলে মায়ের জন্য এতটা পাগলামি করছে, এতটা কান্না করছে দেখে হু হু করে কান্না করে ওঠে। হৃদের ফুপি নিহা ফিহা পরে নিজের দুহাত মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। তারা কেউ মায়ের অবস্থা মেনে নিতে পারছে না, তারপরেও আবার হৃদের পাগলামো। হেনা খান অজ্ঞান অবস্থায় অন্য কেবিনে শুয়ে আছে, অতিরিক্ত উত্তেজনার জন্য জ্ঞান হারিয়ে গেছে। তাই ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 3 ঘন্টার আগে উঠবে না। মায়াকে নিয়ে ব্যস্ত থাকায় আর কেউ আয়নকে মায়ের অ্যাক্সিডেন্টের কথা জানাতে পারেনি। তাই কিছুক্ষণ আগে ফোন করে আয়নেরকে মায়ের কথা বললেই সাথে সাথে ফোন কেটে দেয় ফিহা। আরফ খান চোট কামড়িয়ে নিজের কান্না আটকায়ে হৃদকে বসা থেকে টেনে দাঁড় করায়। পরে সাথে সাথে হৃদকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হৃদকে নিজের বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আরফ খান। নিজের সোনা বাবাকে কী বলে সান্ত্বনা দিবে জানা নেই তার। নিজের ঠোঁট কামড়িয়ে কান্না চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত, কারণ এই মুহূর্তে হৃদ সান্ত্বনা দিবার মতো কোনো ভাষা নেই তার কাছে। তিনি নিজেও এই মুহূর্তে বড্ড অসহায়। তার সোনামাকে বাঁচানো যাবে কি না তিনি নিজেও জানেন না। যদি বাঁচানো না যায়, তাহলে খান পরিবারে নেমে আসবে এক ঘোর অন্ধকার, আর সেই অন্ধকারে নেতিয়ে যাবে তার পুরো পরিবার। স্ত্রী হৃদ আয়নকে হারাতে হবে তাকে। তাদের প্রাণটা রয়েছে ওই মেয়েটার মধ্যে। হৃদ এতটা পাগলামো করবে ভাবতে পারেনি আরফ খান। তিনি আরও আগে বুঝতে পেরেছেন যে হৃদ মায়ের প্রতি দুর্বল অনেকটা, কিন্তু এতটা দুর্বল ভাবতে পারেননি তিনি। হৃদ শক্ত মনের মানুষ হয়েও যদি এতটা পাগলামো করে, তাহলে তার স্ত্রীকে কি করে বাঁচাবে? মায়ের পরিবারকে বা কি বলবে? হসপিটালে আসার পরপরই মায়ের পরিবারকে জানানো হয়েছে মা অ্যাক্সিডেন্টের কথা। হয়তো এতক্ষণে বেরিয়েও পড়েছে ঢাকার উদ্দেশ্যে। সবটা কিভাবে সামলাবে তিনি নিজেও ভেঙে পড়েছেন তার সোনামার অবস্থা দেখে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না, কারণ তাকে এখন সবাইকেই সামলাতে হবে। বউ নাতিকে আগলে রাখতে হবে, নয়তো বড় কোনো অঘটন ঘটতে পারে। তাই তার নিজেকে শক্ত রাখতে হবে। আরফ খানের এমন সব চিন্তাভাবনার মাঝে ডক্টর শামীম আবারও মায়ের অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে হতভম্ব হয়ে।
পরিবেশটা এক পলক চোখ বুলিয়ে নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছুটা সাহস চুকিয়ে কাঁপা কাঁপা সুরে আরাফ খানকে বলে ওঠে, স্যার পেশেন্টের অবস্থা ভালো না, ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে নিতে হবে, নয়তো আমরা পেশেন্টকে 5%ও বাঁচার শিওর দিতে পারবো না। ওনার মাথার আঘাতটা একটু বেশি গভীর, তবে শরীরে তেমন কোনো আঘাত পায়নি, হাতে পায়ে একটু লেগেছে, মানে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে আর কি। সেখানে আমাদের ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু পেশেন্টের মাথায়। বাকি কথাগুলো বলার আগে ডক্টর স্বামীর নিজের বাহু চেপে ধরে চিৎকার করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। ডক্টরের হাতে গুলি করা হয়েছে, তাই সে মাটিতে লুটিয়ে পড়ল। আর ডক্টর সামনে অগ্নিরূপ নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। হাতে থাকা বন্দুকটা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, চোখ মুখ হিংস্রতায় ফেটে উঠেছে। হঠাৎ করে হৃদ ডক্টরকে শ্যুট করবে কেউ ভাবতে পারেনি। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক আর ভয় ছেয়ে গেছে হৃদের কাছে। আর আরাফ খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, পাথরের মতো শক্ত হয়ে। তখন হৃদ রাগে গজগজ করতে করতে ডক্টরের কলার চেপে ধরে উঠাতে উঠাতে বলে ওঠে, কি রামলীলা কাহিনী শুরু করেছিস রে ডক্টর? তুই বারবার আমার বউকে টিকিট দিচ্ছিস। তোকে বলেছিলাম আমি টিকিট না দিতে, শালার বেটা, তাও দিলি। এবার নে, আমি তোকে টিকিট দিয়ে দিচ্ছি এখনই। আর তোর কলিজাটা কত বড় রে ডক্টর, তুই আমার বউকে ছুঁয়ে ব্যান্ডেজ করে দিলি। একটাবারও আমার কথা তোর মাথায় আসলো না হারামির বাচ্চা? তোর এই মাথাটা ফেটে দিব আমি। বলেই হৃদ ডক্টরের কপালে বন্দুকটা তাক করতেই পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায় হৃদ। ডক্টর রেবা দ্রুততার সঙ্গে বেরিয়ে এসে হৃদের সামনে। পরে একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস্টার খান, ডক্টর শামীম আপনার বউকে ছুঁয়েও দেখেনি। আমি ডক্টর শামীমের সিনিয়র ডক্টর, তাই আমি আপনার বউয়ের ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। আর আমি আপনার বউকে অবজারভেশনে রেখে ফাইল রেডি করতে ডক্টর শামীমকে পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। পেশেন্টকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিতে হবে, কিন্তু আপনি এরকম পাগলামো করলে আপনার বউয়ের আরও ক্ষতি হবে। আমরা আমাদের কাজ করতে পারবো না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমাদের হাতে খুব কম সময় আছে। আপনার যদি কোনো পুরুষ ডক্টর পছন্দ না হয়, তবে আমাদের এখানে অনেক দক্ষ সিনিয়র মহিলা ডক্টর আছে, তাদের নিয়ে আপনি আপনার বইয়ের অপারেশন করাবো। তবুও আপনি নিজেকে শান্ত রাখুন। আপনার শান্ত থাকাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্লিজ বোঝার চেষ্টা করুন। হৃদ মহিলাটির কথা শুনে চোখ মুখ শক্ত করে তাকায় তার দিকে। পরে এক পলক মহিলাটির গলার দিকে ঝুঁকে থাকা আইডি কার্ডটা দেখে নিয়ে পাশে থাকা চেয়ারটিতে তুলে সজোরে আছাড় মেরে ফ্লোরে পরে চিৎকার করে বলে ওঠে, আমি কাউকে বিশ্বাস করি না। আমার হৃদ আমার কাছে থাকলে ঠিক হয়ে যাবে। আমার হৃদকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন। আমার হৃদ আমার কাছে থাকবে, কোনো অপারেশন লাগবে না ওর। আমি এক্ষুনি নিয়ে যাব ওকে এখান থেকে, লাগবে না ওর কাউকে। আমার হৃদ আমার সাথে থাকবে। বলেই তেড়ে যায় মায়ের কেবিনের দিকে, মায়েকে নিজের সাথে করে নিয়ে যাবে বলে। হৃদের এমন পাগলামো দেখে আরাফ খান দ্রুততার সাথে আসিফ আর আসিফকে বলে দেয় হৃদকে আটকাতে। তারা আরাফ খানের মতো সবাই মিলে দুজন হৃদের বাহু, কোমর, ঘাড় শক্ত হাতে চেপে ধরে, যাতে করে হৃদ ছুটতে না পারে। কিন্তু এতেও যেন হৃদকে থামাতে পারছে না কেউ। হৃদের শক্তির সাথে কেউ পেরে উঠছে না, সবার সাথে ধস্তাধস্তি করে যাচ্ছে। সবাই হৃদকে যার যার মতো করে শক্তি দিয়ে টেনে আটকিয়ে রেখেছে, কারণ হৃদ এই মুহূর্তে যেন বড্ড উন্মাদ হয়ে উঠেছে তার হৃদের জন্য। তার মনে হচ্ছে সবাই হৃদ থেকে তার বাচ্চা বউকে নিয়ে যেতে চাইছে, তাই সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তার শুধু একটাই কথা, আমার হৃদ আমার কাছে ভালো থাকবে, আর কারো কাছে নয়। আরাফ খান হৃদকে আটকিয়েও ডক্টর রেবাকে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে বলল মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে, আর ডক্টর শামীমকেও চিকিৎসা দিতে। ডক্টর রেবা দ্রুত নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ডক্টর শামীমকে কয়েকজন নার্স দিয়ে অন্য কেবিনে পাঠায় চিকিৎসার জন্য। পরে তিনি এক পলক হৃদের দিকে তাকিয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে আর মনে মনে ভাবতে থাকে, যদি এই মেয়ের কিছু হয়তো, কি তাণ্ডবলীলা ঘটবে কে জানে। হৃদ যে কাউকে ছাড়বে না তা ভালো করে বুঝতে পারছেন তিনি। সত্য বলতে এক ডক্টরের অপর গুলি করে বসেছে, আর যদি এই মেয়েকে বাঁচাতে না পারে তো সবার কি হবে। আর কিছু ভাবতে পারল না ডক্টর রেবা, ভয় দ্রুততার সঙ্গে মায়ের কেবিনে চলে যায়। পরে মাকে রেডি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য বের করে হৃদের সামনে নিয়ে যেতেই হৃদ মাকে শোয়া অবস্থা থেকে আরও এক ধাপ পাগলামো বেড়ে যায় হৃদের। হৃদ সবার সাথে ধস্তাধস্তি করে চলেছে নিজেকে ছুটানোর জন্য, আর সাথে প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার করছে মায়ের জন্য। সবাই সবটা শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে। মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরপরই কেবিনের দরজা লক করা হয়। এতে করে আরও ক্ষেপে যায় হৃদ। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ের অপারেশন থিয়েটারের দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগে। নিজের বাহু দিয়ে সাথে জোরে জোরে লাথিও মারতে থাকে কেবিনের দরজা ভাঙার জন্য, আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে থাকে যেন তার হৃদকে তার কাছে দিয়ে দিতে। তারা কেন তার হৃদকে নিয়ে যাবে?
হৃদের ধারণা সব ডক্টররা মিলে তার বউকে কেবিনের ভিতরে মেরে ফেলবে, শুধু হৃদই পারবে তার বউকে বাঁচাতে। তাই প্রচণ্ড উত্তেজনায় চিৎকার করছে হৃদ আর কেবিনের দরজা ধাক্কাচ্ছে। আরব খান সবটা সহ্য করতে না পেরে আবারও হৃদকে টেনে চড় মারে। হৃদ চড় খেয়েও দমে যায়নি, তার এই মুহূর্তে মায়াকে চাই। তাই চড় খেয়েও আবারও এসে মায়ের কেবিনের দরজা ধাক্কাতে লাগে নিজের বাহু দিয়ে। আরব খান সবটা স্বাভাবিক রাখতে আর মায়ের অপারেশনের যাতে ব্যাঘাত না ঘটে তাই আবারও আসিফকে ইশারা করে হৃদকে আটকাতে বলে। সাথে আসিফ সহ বাকি সব বডিগার্ডরা হৃদকে আবারও টেনে ধরে রাখে। হৃদ অনেকটাই হাঁপিয়ে উঠেছে সবার সাথে জোরাজোরি করে, সাথে সারাদিনের ক্লান্তি ভর করেছে হৃদের মাঝে। হৃদ দুপুর থেকে কিছু খায়নি আর সারাটা দিন ব্যস্ততায় পার করে বিকালে বাসায় এসেছিল। মায়াকে দেখে নিজের সব ক্লান্তি ভুলে গিয়ে মায়ের পিছন পিছন ছুটে এসেছে শপিং মলে পর্যন্ত। কিন্তু রাস্তায় অপ্রত্যাশিত ঘটনায় আর হৃদ নিজের মায়ের সাথে থেকেও নিজের বউকে প্রোটেক্ট করতে পারেনি, বাঁচাতে পারেনি মায়েকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে। এতে করে হৃদ আরও বেশি ক্ষিপ্ত নিজের প্রতি। হৃদ সবার সাথে জোরাজোরি করতে করতে হাইপার হয়ে চিল্লিয়ে বলে ওঠে, আই ওয়ান্ট হার দাদা ভাই, আমার ওকেই লাগবে। আমাকে আমার হৃদকে এনে দাও, নয়তো আমি আর নিজের নিঃশ্বাসটা নিতে পারবো না। আই নিড হার, প্লিজ আমাকে এনে দাও আমার হৃদকে। কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ার আগেই আসিফ সহ বাকি সবাই শক্তভাবে জড়িয়ে ধরে হৃদকে। হৃদ প্রচণ্ড মানসিক চাপ আর উত্তেজনা নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। হৃদকে জ্ঞান হারাতে দেখে কান্না করতে অবস্থায় এগিয়ে আসে হৃদের ফুপি, সাথে নিহা, ফিহা ও ডলি সবাই হৃদকে ধরে কান্না করতে থাকে। আরাফ সবাইকে এক পলক দেখে ওপর দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নার্সকে বলে হৃদকে কেবিনে শিফট করতে বলে। পরে ডক্টর হৃদকে দেখে আরফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, পেশেন্টের অবস্থা বেশি একটা ভালো না, উনি মানসিকভাবে ভীষণ চাপ পেয়েছেন, তাই সেটা নিতে পারেনি, প্রচণ্ড উত্তেজনায় জ্ঞান হারায়। পেশেন্টের এখন ফুল রেস্টের দরকার, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। উনি এমনভাবে উত্তেজিত হতে থাকলে উনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, তাই আমরা ওনাকে স্যালাইন করে সাথে সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। 3 ঘন্টার আগে ওনার ঘুম ভাঙবে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জি ডক্টর, বুঝতে পেরেছি। তবে আপনি হৃদকে 3 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার ঘুমের ইঞ্জেকশন দিন, কারণ হৃদ ঘুম থেকে উঠে আবারও মায়ের জন্য পাগলামো করবে, তখন হৃদকে সামলানোর জন্য দায়ী হয়ে পড়বে। এরপর আবারও মায়ের অবস্থা কখন কি হয় কিছু বলতে পারছি না, তাই আপনি হৃদকে ঘুমের কড়া ইঞ্জেকশন দিন যাতে 24 ঘন্টার আগে না ওঠে। ডক্টর আরফ খানের কথা মতো হৃদকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আরফ খান এগিয়ে এসে হৃদের মাথায় আদরে এক হাত বুলিয়ে দিয়ে নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় হৃদের কেবিন থেকে। সবটা নীরব দর্শকে পর্যবেক্ষণ করে নিল ডলি। ডলি মির্জা কখনোই ভাবতে পারেনি হৃদ খান মানে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান একটা সামান্য মেয়ের জন্য এতটা পাগলামো আর হাইপার হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, হৃদ যে বিবাহিত সেটা সে আজকে শুনল, তাও হৃদের মুখ থেকে, যাকে সে এতটা বছর ধরে ভালোবেসে এসেছে। হঠাৎ করে তার মুখ থেকে অন্য একটা মেয়ের বউ বলে দাবি করা কিছুতেই মেনে নিতে পারছে না ডলি মির্জা। হৃদের এতটা পাগলামি দেখে ইচ্ছে করছে সব কিছু ভেঙে তছনছ করে ফেলতে, মায়া নামক মেয়েটি নিজের হাতে হত্যা করতে আর তার হৃদকে নিজের কাছে নিয়ে আসতে। তাই সে নিজের মনে মনে দোয়া করতে লাগলো যাতে মায়া নামক মেয়েটি জীবিত ফিরে না আসে হৃদের জীবনে। আরও কিছুক্ষণ পর হসপিটালে হতভম্ব হয়ে দৌড়ে আসে আয়ন। আয়নকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা সাফার করে এসেছে এখন পর্যন্ত। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে নিচের কপালে, শার্টের ইনটাও অগোছালোভাবে বেরিয়ে গেছে প্যান্ট থেকে। চোখ মুখ ফোলা ফোলা, অনেকক্ষণ কান্না করার ফলে যেমনটা হয় আর কি। আয়নকে এমন অবস্থায় দেখে চমকিয়ে ওঠে আয়নের পরিবার। তারা কখনোই আয়নকে এমন অবস্থায় দেখেনি কখনো। আর সবচেয়ে বড় কথা, মায়ের জন্য এতটা ভেঙে পড়বে সেটাও তাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কিন্তু আরফ খান চমকায়নি। তিনি জানেন মায়ের প্রতি আয়নের ফিলিংসটা, তাই তিনি এক পলক আয়নকে দেখে ব্রেঞ্চের মধ্যে বসে থেকে চুপ করে। আয়ন প্রচণ্ড উত্তেজনায় হয়ে দৌড়ে এসে আরফ খানের সামনে হাঁটু কেড়ে বসে। আরফ খান দু হাতে নিজের হাতে ভাঁজ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার মায়ের পাখি কোথায় নানা ভাই? ও ঠিক আছে তো? এত কিছু কীভাবে হলো নানা ভাই? আমার মায়ের পাখি কিছু হলে আমি কিনে বাঁচবো, আমি কিছুতে আগুন লাগিয়ে দিব যদি আমার মায়ের পাখির কিছু হয়। আমার খুব কষ্ট হচ্ছে নানা ভাই, আমি কি করব? এখন যাতে আমার মায়ের পাখি একদম ঠিক হয়ে যায়, ওকে না দেখে আমি আর থাকতে পারছি না। তুমি বলে দাও আমি কি করব এখন, আমার দম বন্ধ হয়ে আসছে। আয়নের কথা শুনে আয়নকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। এই মুহূর্তে কিছু ভাবার সময় নেই আরফ খানের, শুধু এখন সবটা সামলাতে হবে তাকে, নয়তো আয়নও হৃদের মতো পাগলামো করে বসে। অবশ্য আয়ন হৃদের মতো অতটা উগ্র টাইপের না, আয়ন একটু গম্ভীর টাইপের মানুষ।
তাই আরফ খান আয়ুবকে নিয়ে কিছুটা আশা হতো যে আয়ন হৃদের মতো এতটা পাগলামো করবে না, আবার শান্ত হয়ে বসে থাকবে না। তাই তিনি সবটা বুঝে আয়নকে নিজের বুকের মাঝে নিয়ে নেয় আর সান্ত্বনা দেয় যে মায়ের ঠিক আছে, কিচ্ছু হয়নি। আয়ন আরফ খানের কথায় কিছুটা শান্ত হয়ে বসে পড়ে আরফ খানের পাশে, দু হাতে নিচের মাথা চেপে ধরে। টানা 3 ঘন্টা যাবৎ মায়ের মাথার সার্জারি করেই চলছে ডক্টররা, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। অপারেশন সাকসেসফুলিভাবে করছে তারা, কিন্তু তারপরও মায়ের শারীরিকভাবে নেতিয়ে পড়ছে ক্রমাগত। এভাবে নেতিয়ে পড়লে হয়তো আর মায়েকে বাঁচানো যাবে না, কিন্তু পেশেন্ট যদি নিজের মতো করে বাঁচার আশা ছেড়ে দেয় তাহলে ডক্টররাই বা কী করতে পারবে। ডক্টর রেবা বা বাকি সিনিয়র ডক্টররা মিলে অতি সাবধানতার সাথে মায়ের অপারেশন শেষ করে। এতে করে টানা 4.5 ঘন্টা সময় লাগে অপারেশনে। অপারেশন শেষ করে বেরিয়ে আসে ডক্টর রেবা। ডক্টর রেবাকে বেরোতে দেখে এগিয়ে আসে সবাই। ডক্টর রেবা সবাইকে এক পলক দেখে হৃদকে কোথাও দেখতে না পেয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, মিস্টার খান, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। সফলভাবে সার্জারি করেও তেমন সফল হতে পারেননি আমরা, কারণ পেশেন্টের মাথার আঘাতটা অনেকটা গভীর। তাই পেশেন্টের 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের সত্যিই কিছু করার থাকবে না। আমরা পেশেন্টকে অবজারভেশনে রেখেছি 72 ঘন্টার জন্য। প্লিজ অন্তত আপনি আমাদের বোঝার চেষ্টা করুন, মৃত্যুটা কারো হাতে নেই। আমরা শুধু আমাদের মতো চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা আল্লাহকে ডাকুন প্লিজ, তিনি একমাত্র ভরসা। বলেই ডক্টর রেবা নিজের জায়গায় দ্রুত ত্যাগ করেন। বলা তো যায় না আর কখনো আবারও কে গুলি করে বসে, তাই তিনি যথাসম্ভব নিজের কেবিনের দিকে ছুটে এক প্রকার পালিয়ে যায়। মায়ের অবস্থার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আয়ন সবটা শুনে ধূপ করে ফ্লোরে বসে পড়ে। আর আরফ খান এবার নিজে ভেঙে পড়েছেন এই ভেবেছে কীভাবে সামলাবে নিজের স্ত্রী ও নাতিকে। তার বউ যেমন তেমন, কিন্তু হৃদ আজকে যা করেছে মায়ের জন্য, এরপর তাকে সামলাতে পারবে তো যদি মায়ের কিছু হয়। কেবিনে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে মায়া। 48 ঘন্টা হতে চলল, কিন্তু মায়ের কোনো রকম উন্নতি হচ্ছে না, বরঞ্চ আরও মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট হচ্ছে, যার জন্য মায়ের শরীর রেসপন্স করা ছেড়ে দিচ্ছে ক্রমাগত। এতে করে ডক্টররা বেশ চিন্তিত। মায়ের অ্যাক্সিডেন্টের ফলে মায়ের মাথায় মাইগ্রেনের রগগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে আছে, যা অপারেশন করেও ঠিক করতে পারেনি ডক্টররা। সাকসেসফুলি অপারেশন হলেও মায়ের মাথার জমাট বেঁধে থাকা রক্তগুলো থেকেই যায়। ডক্টররা ইচ্ছে করে রেখে দিয়েছে, বা তারা এই রক্ত বের করতে পারেনি এমন কিছু না। ডক্টররা পারত তখন জমাট বেঁধে থাকা রক্তগুলো পরিষ্কার করতে, কিন্তু করেনি। এতে করে মায়েরকে একদমই বাঁচানো যেত না, কারণ মায়ের শরীর রেসপন্স করা ছেড়ে দিয়েছিল, আর মায়ের অবস্থাও বেশ খারাপ ছিল। তাই ডক্টররা বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। তবে এই জমাট বেঁধে থাকা রক্তের জন্য তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না মায়াকে। নিয়মিত ওষুধ খেলে ভালো হয়ে উঠবে, এমনটাই আশা হতো ডক্টররা। তাই এখন পেশেন্টের রেসপন্স করার কথা, জ্ঞান ফেরার কথা, কিন্তু উল্টো এখন পেশেন্টের অবস্থা ক্রমাগতই অবনতি হচ্ছে। এতে করে ডক্টররা বেশ চিন্তিত, কারণ এমনটা হওয়ার কথা নয়, তবুও এমনটাই হচ্ছে। তাই ডক্টরদের মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে ঠিক হতে চাচ্ছে না। তাই পেশেন্টের মস্তিষ্ক তার নিজ বডি কাজ করা ছেড়ে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান না ফিরে তো তাকে আর বাঁচানো যাবে না। এমন সব চিন্তাভাবনা নিয়ে ডক্টর রেবা মায়ের রিপোর্টগুলো দেখতে লাগলো। রিপোর্ট দেখা শেষে মাকে এক পলক দেখে নার্সকে মায়ের সাথে থাকতে বলে বের হওয়ার জন্য উল্টো করতেই তখনই কেউ দরজা ঠেলে হুড়মুড়িয়ে মায়ের কেবিনের ভেতরে ঢুকে হতভম্ব হয়ে। ডক্টর রেবা চমকে ওঠে, সাথে সাথে দরজা দিয়ে আসা ব্যক্তির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ তিনি কিছু বললেও ব্যক্তিটি কান পর্যন্ত পৌঁছাবে না। তাও তিনি ভালো করে জানেন বিগত 48 ঘন্টায় তিনি অনেক কিছু দেখিয়েছেন। এই ব্যক্তিটি অতিরিক্ত মাত্রায় পাগলামো আর এই মেয়েটির জন্য অসীম ভালোবাসায় কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা সবাই দেখেছে। তাই ডক্টর রেবা কোনো রকম ভনিতা ছাড়াই উচ্চবিত কণ্ঠে হাসি মুখে বলে ওঠে, হ্যালো মিস্টার এআরকে, এখন কেমন আছেন আপনি? ডক্টর রেবার কথা হয়তো হৃদের কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। হৃদ হতভম্ব হয়ে দৌড়ে এসে সিটের সামনে মায়ের মাথায় কাছে হাঁটু কেড়ে বসে পড়ে। মাকে ভালো করে পর্যবেক্ষণ করে তাকিয়ে থাকে বিচলিত কণ্ঠে বলে ওঠে, ডক্টর, আমার হৃদ ও উঠছে না কেন? ডক্টর রেবা কিছু বলার আগেই বাকি সবাই হুড়মুড়িয়ে মায়ের কেবিনের ভেতরে প্রবেশ করে হৃদের জন্য, হৃদকে থামাতে। কারণ হৃদ এর আগেও একবার পাগলামো করেছে। হৃদকে যখন 24 ঘন্টার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, 24 ঘন্টা পর হৃদের ঘুম ভাঙাতেই মায়ের জন্য আবারও পাগলামো শুরু করে দেয় হৃদ। নিজের কেবিনের সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। মায়ের জন্য প্রচণ্ড হাইপার হয়ে উঠেছিল, হিতাহিত জ্ঞান হারিয়ে যা হাতে পাচ্ছিল তাই ছুঁড়ে মারছিল, আর মাকে নিজের কাছে এনে দেওয়ার জন্য চিল্লা চেঁচামেচি করা শুরু করে দেয়।
হৃদের হাতে থাকা স্যালাইনের তারটা টান দিয়ে চিরার ফলে অনর্গত রক্ত পড়তে থাকে, কিন্তু হৃদের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার শুধু হৃদকে চাই, তার বউকে তার কাছে চাই, নয়তো সব কিছু ধ্বংস করে দিবে সে। আরাফ খান হৃদের অবস্থা দেখে বাধ্য হয়ে ডক্টরকে বলে আবারও 24 ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দেওয়ানোর জন্য, নয়তো মায়ের আগে হৃদকে হারাতে হবে সবাইকে। হৃদের এমন সব পাগলামো দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল হেনা খান, আয়ন আর মায়ের পরিবার। মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে তারা আরও আগে এসে পড়েছিল হসপিটালে। মায়ের জন্য ভেঙে পড়লেও আরাফ খান আর আয়ন সান্ত্বনা দেন তাদের। আর মায়ের বড় ভাই আরিফ চট্টগ্রাম থেকে এসেছে আরও একদিন আগে। আসার পর থেকে নিজেকে শান্ত রাখতে পারছে না, কারণ নিজের আদরে ছোটো বোন এভাবে শুয়ে থাকতে দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আরিফের। তারপর আবার হৃদের এমন সব পাগলামো দেখে একদমই স্তব্ধ হয়ে যায় আরিফ। ডক্টর এবার সবাইকে একসাথে মায়ের কেবিনে ভিড় জমাতে দেখে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মিস্টার আরাফ খান, প্লিজ সবাইকে বাইরে যেতে বলুন। পেশেন্টের কেবিনে এভাবে ভিড় জমালে পেশেন্টের আরও ক্ষতি হবে, তাই সবাইকে বাইরে যেতে বলুন। আর আপনার সাথে পেশেন্টকে নিয়ে কিছু কথা আছে, তাই আপনি বাদে সবাইকে বাইরে যেতে বলুন প্লিজ। ডক্টর এবার কথা শুনে আরাফ খান আসিফকে ইশারা করতেই একে একে সবাইকে নিয়ে বের হয়ে যায় আসিফ, কিন্তু আয়ন আরিফ পাতে। ডক্টর এবার আয়ন আর আরিফকে দেখে আরাফ খানের দিকে তাকাতেই তিনি ডক্টর রেবার তাকানোর মানে বুঝতে পেরে ইশারা করে ডক্টর রেবাকে বোঝান যে ওরা থাকলে কোনো সমস্যা হবে না। ডক্টর রেবা আরাফ খানের ইশারায় আশায়িত হয়ে পেছন করে করুণভাবে তাকায় হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের এক হাত আঁকড়ে ধরে নিজের দু হাতে তখনই ডক্টর রেবাকে নিজের দিকে তাকাতে দেখে হৃদ ডক্টর রেবার দিকে না তাকিয়ে মায়ের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে ডক্টর রেবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ডোন্ট বি ডিয়ার ডক্টর রেবা, আমাকে এখান থেকে যাওয়ার জন্য ভুল করেও একটা ওয়ার্ডও মুখ থেকে উচ্চারণ করলে হিতের বিপরীত হতে পারে। বউ আমার, তাই সবটা জানার অধিকারও আমার। যা বলার চুপচাপ দাঁড়িয়ে আমার সামনেই বলে যান। হৃদের এমন শান্তশিষ্ট ঠান্ডা মাথায় হুমকির মানে বুঝতে পারেন না ডক্টর রেবা, তাই কোনো রকম ভনিতা ছাড়াই স্বাভাবিকভাবে বলে ওঠে, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা প্লিজ ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন, কারণ কথাগুলো সত্যি, তাই আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কথাগুলো বলেই কিছুক্ষণ থামে ডক্টর রেবা। নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদের দিকে এক পলক দেখে আবারও আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখুন মিস্টার খান, আমাদের হাতে যতটুকু সম্ভব ছিল আমরা সেটা সাপ্লাই করার চেষ্টা করেছি পেশেন্টকে বাঁচানোর জন্য। আমাদের ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়ার ফলেও পেশেন্টের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছি না আমরা। আমাদের এমনটা মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে নিজের বডি থেকে মস্তিষ্ককে আলাদা করতে চাইছে। হয়তো পেশেন্টের মাথায় এমন কিছু মেমোরিজ গেঁথে গেছে যার জন্য পেশেন্ট নিজেই রেসপন্স করতে চাইছে না। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলেছি, আরও করব, কিন্তু পেশেন্টকে আমাদের সাহায্য করতে হবে, নয়তো আমাদের একার পক্ষে সম্ভব নয় ওনাকে ঠিক করা। পেশেন্টে আমাদের সব কথা শুনতে পারবে, কিন্তু কোনো রকম রেসপন্স করতে পারবে না। সায়েন্স আমরা সবাই জানি, তবে সায়েন্সও মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাস করে, তাই ওনাকে ম্যাজিক ছাড়া ঠিক করা তাই। এখন সব কিছু আল্লাহর হাতে, আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টর এবার কথা শুনে আরাফ খান সাথে সাথে হৃদের দিকে তাকায়। হৃদকে শান্ত হয়ে বসে থাকতে দেখে আরাফ খানের মনে অজানা ভয় কাজ করতে শুরু করে দেয়। আরাফ খানের সাথে সাথে ডক্টর রেবাও হৃদের দিকে তাকায়। আরিফ আর আয়ন সবটা শুনে পাথর মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। কিছু বলার মতো ভাষা তাদের জানা নেই। তিনি ডক্টর রেবার কিছু বলার জন্য মুখ খুলবে তার আগের হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে সবাইকে বলে ওঠে, ড্রামার টেরস শেষ সবার, এবার বিনা বাক্যে এক এক করে সবাই রুম ত্যাগ করো। আমি এক কথা দুবার রিপিট করব না, সো হ্যারি আপ। হৃদের কথায় আয়ন রেগে কিছু বলতে নিলে আরাফ খানের জন্য থামতে হয় তাকে। আরাফ খান আয়নের হাত ধরে থামিয়ে দেয় আর ইশারায় বোঝায় হৃদকে একা ছাড়তে মায়ের সাথে। আয়ন সেটা মানতে নারাজ হলেও শেষে নানা ভাই কাছে হার মানতে হয় তাকে। পরে জায়গায় দাঁড়িয়ে থেকে মায়াকে এক পলক দেখে বিনা শব্দে রুম ত্যাগ করে আয়ন। সাথে আরিফ, ডক্টর রেবা এবং আরাফ খান আয়নের পিছু পিছু বেরিয়ে যায় কেবিন থেকে। সবাই বাইরে যেতেই হৃদ কোমর থেকে বন্দুকটা বের করে মায়ের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। চেয়ারে এক পা তুলে তাতে নিজের হাতে থাকা বন্দুকটা ঠেকিয়ে কপালে স্লাইড করতে থাকে, আর অন্য হাতে চেয়ারের ওপর তুলে রাখে। বন্দুকটা চেপে ধরে কপালে ঠেকিয়ে মায়ের দিকে শান্ত দৃষ্টিতে রেখে বলে ওঠে, এত তাড়াতাড়ি আমার উপর থেকে তোমার ভয় উঠে গেছে? আমাকে ভয় করছে না তোমার? কলিজা কেঁপে উঠছে না তোমার? আমাকে ছেড়ে যেতে চলে চাইছো? কথাগুলো বলে হৃদ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ে। পরে বন্দুকটা নিয়ে নিজের কপাল চুলকাতে চুলকাতে মায়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তোমাকে বলেছিলাম না বউ নেই তো কেউ নেই,
সব কয়টাকে একসাথে মারবো আমি। তুমি যেহেতু আমার সাথে থাকবে না, তো তোমার ফ্যামিলিকে বাঁচিয়ে আমার কি কাজ? তুমি আমার কথা শুনবে না তো বাহিরে যে তোমার মা বাবা ভাই বোন দাঁড়িয়ে আছে না, সব কটাকে একসাথে গুলি করে মারবো। আমি সব ঝামেলা একবারে চুকিয়ে ফেলি, কি বলো, ভালো হবে না? কথাগুলো বলে রিদ মনিটরের দিকে তাকায়। সেখানে মায়ের জীবনরেখাগুলো কোনো পরিবর্তন হচ্ছিল না। মায়া এতে করেও কোনো রেসপন্স করছিল না। রিদ মায়ের ভয় দেখিয়ে রিদের কাছে ফিরে আনবে। তাই রিদ ভেবেছিল মায়া তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে এবং এদের ভয় দেখালে হয়তো মায়া নিজ থেকে রেসপন্স করতে পারে। কিন্তু রিদের ধারণা ভুল প্রমাণ করে দেয় মায়া। কোনো রকম রেসপন্স না করে রিদ মায়াকে রেসপন্স করতে না দেখে কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, ঠিক আছে, করতে হবে না তোর রেসপন্স, আসতে হবে না তোকে আমার কাছে। আমি তোর ফ্যামিলির সাথে সাথে আমার ফ্যামিলিকেও মেরে দেব, আর তার করতে একটু বারও ভাববো না আমি। তুই ভালো করে জানিস আমাকে, আমি আমার কথায় কতটা অটল থাকি। এবার বল কী চাই তোর? আমার কাছে ফিরে আসবি নাকি সবগুলোকে গুলি করে মারবো আমি? এবারও হৃদ মনিটরের স্ক্রিনে তাকিয়ে থেকে মায়ের কোনো রেসপন্স নেই। হৃদ ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে মাকে রেসপন্স করতে না দেখে। মায়া যদি ফ্যামিলি তাদের জন্য ফিরতে না চায়, তাহলে মায়া কার জন্য ফিরতে চায়? মায়ের মস্তিষ্ক জোরে কার বিচরণ যার জন্য মায়া সব কিছু ত্যাগ করতে চায়? কার মেমোরি এবং কী এমন মেমোরি মায়ের মাথায় গেঁথে আছে যার জন্য মায়ের সর্বোচ্চ ছাড়তে ইচ্ছুক? হৃদ কী একটা ভেবে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তোর আয়নকে মেরে দেবো আমি। ভালোবাসিস না তুই আয়নকে? তোর ভালোবাসাকেও আমি মেরে দেই? কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলেই দ্রুততার সঙ্গে মনিটর স্ক্রিনে তাকায় হৃদ। এতে করেও মায়াকে রেসপন্স করতে না দেখে শান্ত একটা দীর্ঘশ্বাস ছাড়ে হৃদ। পরে টলমল চোখে মায়ের দিকে তাকায়। মায়ের মনে আয়নের জন্য কোনো রকম ফিলিংস না দেখে মুহূর্তেই ভালো লাগা ছেয়ে যায় হৃদের মনে। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি, কারণ মায়া যদি এতে সবার জন্য ফিরতে না চায়, তাহলে কার জন্য ফিরতে চায়? এই ভেবে হৃদ আবারও বিচলিত হয়ে পড়ে। কি করবে কিছু ভেবে না পেয়ে মায়ের দিকে বন্দুকটা তাক করে কিছুক্ষণ রাখার পর হৃদ টলমল চোখে নিজের মাথায় তাক করে বন্দুকটা, পরে চোখ মুখ শক্ত করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ফিরতে হবে না আমার কাছে। তুই মরতে চাইছিস তো মর, তোর সাথে আমিও মরতে চাই। এমনিতেও তোকে ছাড়া মরতে মরতে বেঁচে আছি আমি, বাকিটা বাঁচিয়ে কি করব আমি? প্রাণহীন দেহটা নিয়ে কি করব আমি? আমার আর কিছুই ভালো লাগছে না, তাই তোর আগে আমি নিজের প্রাণটা দিয়ে দেবো আমি। তুই নাই তো আমিও নাই, সব কাহিনী এখানেই শেষ। বলে হৃদ হাতে থাকা বন্দুকটা শক্ত করে চেপে ধরে ট্রিগার চাপ দিতেই মায়া রেসপন্স করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। মনিটরের স্ক্রিনে মায়ের জীবনরেখা মুহূর্তেই আপন গতিতে চলতে থাকে। সবটা দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় হৃদ। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না হৃদ। কাকে কি বলবে সে কথা? সে মনের কথাগুলো বোঝাবে সে? তার বাচ্চা বউ তার জন্য ফিরতে চায়, তাকে ভালোবাসে বলে। তার কথা ভেবে সব কিছু ছাড়তে চায় তার বউ, শুধু তার জন্য। রিচাকে অবুঝ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, তারই সেই বাচ্চা বউয়ের সবটা জোরে শুধু তারই বিচরণ। মায়ের মনে শুধু হৃদের বসবাস, আর সে কিনা বুঝতেই পারল না, পারতেই পারেনি। হৃদ তার বাচ্চা বউয়ের মন যদি পড়তে পারত, তাহলে হয়তো এতটা পথে তাকে আসতে হতো না। হৃদ সবটা এক মনে ভেবে দুঃখ করে হাঁটু করে বসে পড়ে মায়ের সামনে। পরে হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয় মায়ের দিকে। হৃদের দু হাতের ভাঁজে মায়ের দুগাল আঁকড়ে ধরে টলমল চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে। পরে নিজের অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেকে হুট করে মায়াকে চাপড়ে করে ধরে দু হাতে। মায়েরকে রেখে নিজের চোখের জল ফেলতে থাকে হৃদ। তার এই চোখের জলটা সুখের জল, অপ্রত্যাশিত কিছু পাওয়ার জল। আজ হৃদ সবচেয়ে বড় দুটো জিনিস পেয়ে গেল তার জীবনে, তার বউ ও তার বউয়ের ভালোবাসা। আজ দুটোই তার। সময়টা টিকটিক করে চলে যাচ্ছে আপন গতিতে। সব কিছু সময়ের তলে আপন গতিতে চললেও থেমে যায় হৃদের জীবন। সব কিছু ঠিকই আছে, তবু ঠিক নেই কিছুই। ভালোবাসার দহনে পুড়েছে হৃদ, যা থেকে চাইলেও সে বের হতে পারবে না। তার হৃদটাকে ক্ষণে ক্ষণে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হৃদের মনের এক অশান্ত আগুন জ্বলছে প্রতিটি মুহূর্তে, আর সেই আগুনে হৃদ তার বউকে পোড়াতে চায়, একসাথে জ্বলতে চায় ভালোবাসার দহনে। কিন্তু হৃদ চাইলেও জ্বলতে পারছে না ভালোবাসার দহনে, আর না নিভাতে পারছে মনের অশান্ত আগুনটাকে। সবটা শুধু নীরব দর্শকের মতো দেখতে হচ্ছে তাকে, কারণ হৃদ তাকে সেই সুযোগটাই দিচ্ছে না। হৃদের যা চাই সে কখনো আপোষ করে নিয়েছে কিনা সন্দেহ আছে। সে সবসময় নিজের মতো করে ছিনিয়ে বা জোর করে নিজের কাছে করে নিয়েছে। তার বইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হতো, জোর করে হলো তার যা চাই তা আদায় করে নিতে মায়ের থেকে। কিন্তু হৃদ তা করতে পারছে না, কারণ এতে করে হিতে বিপরীত হতে পারে। মায়ের সুস্থ হয়ে খানবাড়িতে এসেছে আজ 15 দিন হয়েছে।
এই 15 দিনে হৃদ মায়ের থেকে যথেষ্ট পরিমাণ দূরে থেকেছে, কাছে যায়নি, কথা বলেনি, কোনো রকম ভয়ও দেখায়নি মায়াকে। সবটা করে এসেছে শুধু মায়ের জন্য। তার অসুস্থতার কথা চিন্তা করে চুপ থাকতে হচ্ছে হৃদকে, নয়তো বউ বলে ছাড় কখনোই পেত না মায়া। কথাগুলো নিজের অফিস রুমের কক্ষে দাঁড়িয়ে এক মনে ভাবছিল হৃদ। পকেটে হাত গুজিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে, কাচের গ্লাস বেদ করে দৃষ্টি তার দূর আকাশের শূন্য আসমানে। তখনই হঠাৎ রিংটনের শব্দ ভাবনায় জগৎ থেকে বের হয়ে আসে হৃদ। হালকা বিরক্তি নিয়ে পাশে থাকা টেবিলের ওপর ফোনটার দিকে তাকায় হৃদ। ফোনের স্ক্রিনে আশিকের নাম্বার দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পরে চোখ মুছে কোনো রকম ভনিতা ছাড়াই ফোন দুটো হাতে তুলে নেয় হৃদ। কারণ হৃদ জানে আশিক কী জন্য ফোন করেছে তাকে। তাই কল রিসিভ করে কানে ধরতেই আশিক বিচলিত কণ্ঠে বলে ওঠে, বস, ম্যাম তো ভালোবাসা খুঁজেছে সারা বাড়িতে, সবাইকে অস্থির করে তুলেছে ভালোবাসা এনে দিতে। এখন কি করব বস? আশিকের এমন কথায় মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় হৃদের। তাকে এভাবে ভালোবাসার দহনে পুড়িয়ে শান্তিমতো থাকতেও দিচ্ছে না মেয়েটা। তাকে আরও পোড়ানোর জন্য আবারও ভালোবাসা চায়। না কাছে যেতে দিচ্ছে, না কাছে টেনে নিচ্ছে। সবসময় পাগলা মতো মেতে থাকে নিজের মতো। অন্যের ফিলিংসের কোনো ধারণাই নেই মেয়েটার। না তার ফিলিংস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে তার মনের কথাগুলো। এভাবে মেয়েটাকে ছাড় দেওয়া যাবে না। এত সহজে সবটা যেতে দিবে না হৃদ। কথাগুলো ভেবেই হৃদ কপাট রাখতে গিয়ে খানিকটা উচ্চস্বরে আশিককে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর ম্যামকে ভালোবাসার ডোজ শরবত গুলিয়ে খাওয়াবো আমি রাতে, আসতে দে আমায়। তাই বাকিটা সবসময় নজরে রাখিস তোর মামকে। কথাগুলো বলেই কল কেটে দেয় হৃদ। আশিকের বাকি কথাগুলো শোনার প্রয়োজন বোধ করেনি সে। পরে হাতে থাকা ফোনটা সজোরে টেবিলের উপর রেখে আবারও আগের নাই দাঁড়িয়ে পড়ে মায়ার চিন্তায় মত্ত হয়েছে। মায়া জ্ঞান ফেরার পর সবই ঠিকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন মায়ের জ্ঞান ফেরার পরে হৃদকে দেখে ভয়ে অস্থির হয়ে ওঠাটা। মায়া সবার সাথে নর্মাল থাকলেও হৃদকে দেখে ভয় সিটিয়ে যায়। মুহূর্তেই চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। নিজেকে হৃদ থেকে বাঁচানোর জন্য অন্যকে আঁকড়ে ধরা হৃদের জন্য ছিল একরাশ ভারাক্রান্ত কষ্ট। হৃদ যতবার মায়ের কাছে যেতে চেয়েছে ঠিক ততবার মায়ের জন্য থামতে হয়েছে তাকে। ভেতরটা শুধু ক্ষণে ক্ষণে পুড়াতে চাইছে বারবারের মতো। প্রতিবারই হৃদ শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকলো মায়ের দিকে। কি করবে সে? নিজের জন্য তো আর মায়ের জীবন রিস্ক নিতে পারবে না। কারণ ডক্টরদের ভাষ্যমতে মায়ের মাথার আঘাতটা গভীর হয় এবং মস্তিষ্কের স্নায়ুকোষে রক্ত জমাট বেঁধে থাকায়, আর সেটা পরিষ্কার করতে না পারায় মায়ের মাথায় এটি অনেক সময় সরাসরি ইফেক্ট করবে। আর এর জন্য মায়া অনেকটাই পাগলামো করবে অনেক কিছুতে, আবার অনেক কিছু রিয়্যাক্টও করবে। এতে করে সবাইকে নীরবে সহ্য করতে হবে যতদিন না মায়া পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। কিন্তু ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে মায়াকে নিয়ে। আর যদি মাকে কোনো কিছুর জন্য জোর বা বাধ্য করা হয়, তাহলে এতে করে মায়ের মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট করবে এবং মা সেই মস্তিষ্কের চাপ নিতে পারবে না। পরে মায়া বড় কোনো ক্ষতি হতে পারে, যেমন অকালে মৃত্যু হতে পারে। তাই হৃদ মায়ের থেকে দূরে দূরে থাকছে। পরিবারের সবাই মায়ের জন্য হৃদে করা পাগলামো দেখলেও মায়ের জন্য চুপ থাকতে হচ্ছে তাদের। কিন্তু হৃদ সবটা আর মেনে নিতে পারছে না। মাকে হসপিটালের 20 দিনের মতো রাখা হয়েছিল, আর আজ 15 দিন হয়েছে বাড়িতে এসেছে মায়া। চোখে মুখে সেই আগের মতোই চঞ্চলতা ফুটে উঠেছে। আবার সেই আগের মতোই সব কিছুতে চোখে পড়লেও হৃদকে চোখে পড়ে না মায়ার। কিন্তু না, আর মায়াকে ছাড় দিবে না হৃদ, কোনো কিছুতেই না। অনেক হয়েছে এমন লুকোচুরি খেলা। এই খেলা খেলতে খেলতে সে নিজের কাছেই ক্লান্ত হয়ে পড়েছে। এবার মায়াকে তার সাথে সামিল করবে সব কিছুতে। সে কেন একা পড়বে এই আগুনে? মায়াকেও পুড়তে হবে, মায়াকেও ছাই হতে হবে ঠিক তার মতো করেই। সে যতটা ছটফট করেছে বউকে কাছে টেনে নিতে না পেরে, মায়াকেও ঠিক ততটাই ছটফট করতে হবে তাকে কাছে পাওয়ার জন্য। একসাথে মেতে উঠবে দহনে, আগুনের দহনে। দুজনেই একে অপরের সাথে পিছিয়ে হবে। কথাগুলো এক মনে দাঁড়িয়ে ভাবল হৃদ। পরে কিছু একটা ভেবে বেরিয়ে যায় অফিস থেকে। অনশন নামক যুদ্ধে মেতে উঠেছি আমি। খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যুদ্ধ পরিচালনা করছি আমি। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দিব না আমি। তাই শত কষ্ট করেও আমি আমার যুদ্ধ পরিচালনা করে যাচ্ছি। আর আমার যুদ্ধের প্রধান কারণ হলো ভালোবাসা। দলিয়াপুর ভাষ্যমতে সবাই নাকি আমাকে ভালোবাসে না। আমি নাকি এমনি এমনি এই বাড়িতে পড়ে আছি, কেউ আমাকে চোখেও দেখতে পারে না। আর আমার গুন্ডা স্বামীও নাকি আমাকে সহ্য করতে পারে না। তিনি নাকি শুধু ডলিয়াপুকে ভালোবাসে। এই বাড়ির সবার কাছে ভালোবাসা ও ভালোবাসার মানুষ দুটোই আছে, শুধু নাকি আমার কাছেই নেই। আমাকে নাকি কেউ ভালোবাসে না। তাই আমার ভালোবাসা ও ভালোবাসার মানুষ দুটোই চাই, নয়তো কাউকে ছাড় দেব না আমি। তাই সেই সকাল থেকে সারা বাড়ি কুড়কুড় করছি আমি ভালোবাসা নামক জিনিসটি পাওয়ার আশায়। কিন্তু বরাবরই আমার মতো আমাকে শূন্য হাতে হচ্ছে। তারপরও আশা ছাড়ছি না আমি। সবার পেছন ভালোবাসা নামক জিনিসটির জন্য ঘুরে বেড়াচ্ছি। এতে করে ভাবান্তর হচ্ছে না কারো।
দাদা দাদি ফুপি ফুপা নিহা আপু ফিহা বাড়ির সব সার্ভেন্টরা কারো কাছে ভালোবাসা পাচ্ছি না আমি, তাই বাধ্য হয়ে অন্বেষণ করতে হয়েছে আমাকে। যতক্ষণ না আমি ভালোবাসা পাবো ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না আমি। আমার এমন কথায় বাড়ির সবাই শুধু অসহায় ফেস করে তাকিয়েছিল আমার দিকে, কিন্তু এতে করে আমার কোনো রকম প্রতিক্রিয়া ছিল না, কারণ সবার কাছে যদি ভালোবাসা থাকে তো আমার কাছে নেই কেন। তাই নিজের যুদ্ধ জারি রেখে ড্রয়িং রুমের সোফায় খাপটি মেরে গাল ফুলিয়ে ঠোঁট উল্টে বসে আছি আমি, আর গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি। ড্রয়িং রুমের সোফায় দাদি কোলে মাথা রেখে এমন সব চিন্তাভাবনাই বিভোর আমি। তখনই কেউ পাশ থেকে আমাকে টেনে তুলে বসায় আমায়। আমি চমকে বিরক্তি নিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল ফিহাকে। ফিহাকে দেখে আমার কোনো ভাবান্তর হলো না। আমি আগের নাই আবারও দাদির কোলে শুয়ে পড়লাম। তখনই ফিয়া আবারও আমাকে টেনে তুলতে তুলতে বলে ওঠে, তোর সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে মায়া, উঠে বস না প্লিজ। ফিহার কথায় আমি বিরক্তি নিয়ে বসতেই দাদি চলে যায় ওনার কাজে আমাদের রেখে। দাদি চলে যাওয়াতে ফিহার সুস্থির নিঃশ্বাস ফেলে, যেন দাদির যাওয়াতে ও বেঁচে গেল। ফিহার এমন হাবভাব দেখে কপাল কুঁচকে এলো আমার। আমাকে এমন করে ফিহার দিকে তাকাতে দেখে নড়ে চড়ে বসে আমতা আমতা করে বলে ওঠে, আঙ্কেল আন্টি কেমন আছে মায়া? না মানে তোকে বাসায় আনার পর তো ওনারা চলে গেল, তাই আর কি জানতে চাইছিলাম ভালো আছে কি না। ভালো আছে। সবাই ভালো আছে? সবাই ভালো আছে। ও আচ্ছা, আঙ্কেল কি করে রে? ব্যাংকের ম্যানেজার। আর আরিফ, মানে আরিফ ভাই কী করে রে? ভাইয়া আপাতত কিছু করে না, তবে চট্টগ্রামে নিজের বিজনেস দাঁড় করাচ্ছে, সেখানেই থাকে ভাইয়া। আমার কথায় পিয়া ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, কেন চট্টগ্রামে কেন বিজনেস করতে যাচ্ছেন উনি? ঢাকায় ওনাকে আসতে বল, এখানে কোথাও করতে বল। তাছাড়া রিত ভাই বা অ্যান ভাইয়া ওনাকে হেল্প করতে পারবে, তাই না? তুই বল আরিফ ভাইকে আমাদের সাথে এসে থাকতে। ফিহার কথায় আমি এক পলক তাকিয়ে থেকে বলে উঠি, আরিফ ভাইয়া খুব আত্মনির্ভরশীল মানুষ, ভাইয়া কখনো মানবে না ঢাকায় এসে ওনাদের থেকে হেল্প নিতে। ভাইয়া নিজের সাথে সব কিছু করতে চায়, তাই তো ভাইয়া চট্টগ্রাম থেকেই নিজের মতো করে সবটা সামলাচ্ছে। ফিহা আপন মনে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। ফিহাকে বিড়বিড় করতে দেখে কপাল কুঁচকে এলো আমার। ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও প্রশ্ন করে উঠি, আচ্ছা আরিফ ভাই কি আসবে না নিহাপুর বিয়েতে? না মানে দুদিন বাদেই তো আপুর বিয়ে, তাই জানতে চাওয়া আর কি। সঠিক বলতে পারবো না, তবে আম্মু আপু আসতে পারে, ভাইয়া চট্টগ্রাম থাকে সুবাদে নাও আসতে পারে। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠে ফিহা। ওকে এভাবে জ্বালাতে দেখে বোকা বনে গেলাম আমি। এমন বললাম যে এটা রেগে গেল মুহূর্তে। ফিহা সেই রাগের বশে ধরে আমার সাথে তেজ দেখিয়ে বলে ওঠে, আমার না মানে কি এত সোজা না আসাটা? তুই নাম্বার দে এখন আমাকে। কথাগুলো বলেই আমার অপেক্ষা না করে নিজের মতো করে আমার ফোন থেকে ভাইয়ের নাম্বার নিয়ে নেয় ফিহা। আর আমি মুহূর্তেই বোকা মনে গেলাম। ওকে দেখে কি হচ্ছে বোঝার জন্য ওর দিকে তাকাতেই করুণ চোখ ভাবে। আমাকে এভাবে তাকাতে দেখে ফিহা ঠোঁট কামড়িয়ে হেসে বলে ওঠে, তাই কিছু মনে করিস না মায়া, আসলে সবাই আসবে, আরিফ ভাইয়া আসবে না, তাই নাম্বারটা নেওয়া আর কি। আচ্ছা এখন আমি যাই, আমার অনেক কাজ আছে, তোর সাথে আর বসতে পারবো না। বলেই আমাকে কিছু বলতে না দিয়ে হাসি মুখে ফোন দেখতে দেখতে দু কদম এগিয়ে যায় ফিহা। পরে আবারও পেছন ফিরে হাসি মুখে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তুই কিন্তু কিছু মনে করিস না আবার মায়া। বলে নিজের রুম প্রস্থান করে ফিহা। আর আমিও ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। কি বলে গেল মেয়েটা, কিছুই বুঝতে পারছি না আমি। কিছু মনে না করার জন্য এটা বলে গেল, নাকি কিছু মনে করার জন্য ইশারা করে গেল। আজ নিহাপুর গায়ে হলুদ। আমার অসুস্থতার কারণে বিয়েটা পেছাতে হয়েছিল সবাইকে। এখন যখন সব কিছু ঠিকঠাক আছে, তাই বিয়েতে আর বিলম্ব করতে চাচ্ছিলাম না ফয়সাল ভাইয়ার পরিবার। তাই সব কিছু সেই সূত্র অনুযায়ী চলছে। আমি হসপিটাল থেকে বাসায় আসতে আজ 20 দিন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও ওনার সাথে আমার তেমন একটা ঠিক নেই কোনো কিছুতেই। ওনাকে দেখে যতটা ভয় কাজ করে তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করে আমার মনে। পাওয়া না পাওয়ার অঙ্কটার সাথে সাথে মাথায় চেপে বসে, কারণ ডলি আপু সবসময় আমায় সেটা মনে করিয়ে দেয় সব কিছুতে, যে উনি ডলি আপুকে ভালোবাসে আর বিয়েও করতে চায়। তাই আমি বাধ্য হয়ে ওনার থেকে দূরে দূরে থাকছি। নেহা আপুর হলুদের অনুষ্ঠানে দাদাজান এই বাড়িতেই করেছেন, তাই সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে আছেন কাজে। অতশত কাজের মাঝে আমার খেয়ালই সবাই রেখেছে। আমার পরিবার আর আপু আম্মু আসলেও ভাইয়া এখনও এসে পৌঁছায়নি, হয়তোবা রাতে এসে পৌঁছাবে এখানে। নেহাপুকে পার্লারের লোকদের সাজানো হচ্ছে, সাথে পুরো বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজন যে যার মতো করে সাজগোজে ব্যস্ত, আর আমি সবাইকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত।
আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতে করতে পাশ ফিরতে তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। তাকিয়ে দেখি দাদি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, হাতে একটা শপিং প্যাকেট নিয়ে। আমি কিছু বলার আগে দাদি রেগে আমাকে বলে ওঠেন, তুই এখানে কি করছিস মায়া? রেডি না হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? চল আমার সাথে। বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো উপরের রুমের দিকে। আর আমি গাল ফুলে অসহায়ের মতো ফেস করে তাদের পেছন পেছন চলে যেতে লাগলাম। কাঁচা হলুদ বিশিষ্ট হলুদ শাড়ি পরানো হয়েছে আমায়। শাড়িটি বাঙালিভাবে মানে ডালাভাবে শাড়ি পরিয়ে দিয়েছেন দাদি আমাকে। মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা, তাতে গোছানো। সাদা গোলাপ একপাশে, কানে বড় বড় ঝুমকা রয়েছে, গলা খালি, কিন্তু হাত দুটো কাঁচা হলুদ জুড়িয়ে ভরপুর। দাদি আমাকে এক পলক দেখে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে কানের পাশে একটা নজর টিকা লাগিয়ে দেন। পরে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে নিহাপুর হলুদের স্টেজের দিকে। স্টেজের সামনে সারিতে সোফায় বসে আছি আমি, সাথে দুপাশে বসে আছে দাদি আর আম্মু। দাদি আর আম্মু একে অপরের সাথে গল্পে মেতে থাকলেও আমি আপাতত তাদের মাঝখানটায় বসে আছি চুপচাপ, আর গোল গোল চোখে সবটা পর্যবেক্ষণ করছি। নেহা আপু ভারী হলুদ লেহেঙ্গা পরে স্টেজে বসে আছে। বাকি সব মেয়েরা সাদা আর হলুদ কম্বিনেশনের লেহেঙ্গা পরেছে। ফিহাও তাই পরেছে, তবে ফিহা বরাবর গেটের দিকে তাকাচ্ছে, হয়তো কারো আসার অপেক্ষা করছে। আমি এই বিষয়ে নিজের মনও স্থির না করে সবটা দেখছি। তবে অদ্ভুত ব্যাপার হলো, সবাই লেহেঙ্গা পরলেও আমাকে শাড়ি পরিয়েছেন দাদি, তাও আবার বাঙালি স্টাইলে। তবে আমার সাথে অন্য একজনও ভিন্ন পড়েছে, সে হলো ডলি আপু। চিকন ফিতার ব্লাউজ দিয়ে নীলের মধ্যে লেহেঙ্গা পরেছে। পেট পিঠ সব কিছু দৃশ্যমান হলেও অসম্ভব সুন্দর লাগছে আপুকে, যাকে বলে নজর কাড়া সুন্দর। বিয়ে বাড়ির সব ছেলেরা শুধু আপুকেই দেখছেন। নীল কালার টাই ডলি আপুকে আরও রাঙিয়ে তুলেছে। তবে একটা বিষয় খেয়াল করেছি আমি, যখন আমি ডলি আপুর সামনে পড়ি, তখন আপু আমাকে মাথা থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে কিছু না বলে রেখে চলে যায়। আপু এমন করাতে বোকা মনে যায় আমি। পরে যতবার আমার ডলি আপুর সাথে দেখা হয়, আমি হাসি মুখে কথা বললেও আপু আমার দিকে রেখে কথা বলছিল। আর সেই রাগের রেশে এখন পর্যন্ত বহাল আছে আপুর মাঝে। ছেলেরা সবাই আজ হলুদ পাঞ্জাবির সাথে সাদা ধুতি সালোয়ার পরেছে। আয়ন দাদাজান ফুপা আর আব্বুও পরেছে সবার সাথে। অসম্ভব সুন্দর লাগছে সবাইকে। আয়ন ভাইয়া কে একটু বেশি সুন্দর লাগছে আজ। হয়তো আমি কোনোদিন ভাইকে পাঞ্জাবিতে দেখিনি, তাই আমার চোখে এমন সুন্দর লাগছে। আয়ন ভাইয়াও অন্য সব দিনের চেয়ে আজ আমার কাছে আসতেছে একটু বেশি। কিছুক্ষণ পর পর আমার কাছে এসে বারবার আমি ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে। আর আমাকে প্রথমে শাড়িতে দেখে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়েছিল। ওনার এমন করে তাকানোতে আমি বেশ ইতস্তত বোধ করেছিলাম। আমাকে নাকি অসম্ভব সুন্দর লাগছে, আমার থেকে চোখ ফেরানো নাকি তাই হয়ে উঠেছে তার। আমি আয়ন ভাইয়ের এসবের কথার মানে বুঝতে না পারায় শুধু বোকার মতো তাকিয়েছিলাম। সবাইকে পাঞ্জাবি পরতে দেখে আমার চোখ দুটো শুধু ওনাকেই খুঁজে চলেছে। সেই কখন থেকে এক পলক দেখার জন্য। এখানে আসার পর থেকে ওনাকে একবারের জন্য দেখিনি আমি। কোথায় আছে তাও জানি না। আচ্ছা, আজকে কি উনি পাঞ্জাবি পরবে হলুদ? জানি পরবে না, তারপরও কেন যেন আমার বড্ড ইচ্ছে করছে ওনাকে এক পলক দেখার জন্য পাঞ্জাবিতে। আচ্ছা, কোথায় হবে উনি এখন? কথাগুলো এক মনে ভাবছি আর চারিপাশে চোখ বুলিয়ে ওনাকে খুঁজে চলেছি। তখনই পাশ থেকে একজন সার্ভেন্ট এগিয়ে এসে দাদিকে যেতে বলে। দাদি আমাকে একা রেখে যেতে নারাজ, কিন্তু আব্বু আমার পাশে থাকায় আমি আম্মুকে কাছে রেখে দাদি আমার মাথায় আদরে হাত বুলিয়ে চলে যায় গেস্টের অ্যাটেন্ড করতে। আমি চুপচাপ আম্মুর কাছে বসে ওনাকে খুঁজে চলেছি চারিপাশে এক মনে। তখনই কেউ আস্তে করে আমার পাশে এসে বসে পড়ে। আমি আমার চিন্তায় এতটাই বিভোর হয়ে আছি যে পাশে কে বসেছে তা দেখার প্রয়োজনও মনে করিনি। আমি চারিপাশটা ওনাকে খুঁজতে ব্যস্ত, আর আমার পাশের ব্যক্তিটি আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই ব্যস্ত। আমার পাশে কে বসা আছে তা না দেখে চারিপাশে চোখ বুলাতে বুলাতে ওনাকে খুঁজতে খুঁজতে কৌতূহলী হয়ে বলে উঠি, ফিয়া তোর ভাইয়াকে দেখেছিস কোথাও? আয়ন ভাইয়া না কিন্তু, মানে উনি আর কি, তোর দ্বিতীয় ভাই। আমি কার কথা বলেছি বুঝতে পারছিস তো তুই? হুম। ফিয়া তোর কণ্ঠ কেমন হয়ে গেল, কেমন ছেলে ছেলে টাইপ। যাই হোক, বল না তোর দ্বিতীয় ভাই কই? আচ্ছা, আজকে উনি পাঞ্জাবি পরেছে? বউ কি আমাকে এত মনোযোগ দিয়ে খুঁজেছেন? আমি পাঞ্জাবি পরলে কি ম্যাডাম বেশি খুশি হবে? চিরচেনা কণ্ঠকানে আসতেই ধান ভাঙে আমার। আমি চমকে উঠি, সাথে সাথে পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল ওনাকে, মানে আমার গুণধর স্বামীকে। উনি চুপচাপ আমার পাশে বসে আমার দিকে ফিরে তাকায়ে সোফায় এক সাইডে রেখে হাত আমাকে মনোযোগ দিয়ে দেখছেন। আর আমি ওনার পাশে আমার পাশে এভাবে বসতে থাকতে দেখে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই।
কি করব কিছু ভেবে না পেয়ে পাশ ফিরে তাকাই আম্মুর জন্য। আমাকে পাশে থাকতে দেখে উনি খানিকটা আবারও আমার দিকে চেপে বসে আস্তে করে বলে ওঠেন, পাশে তাকে লাভ নেই ম্যাডাম, শাশুড়ি আমার অনেক আগে চলে গেছে, তবে মেয়েকে তার গুণধর জামাইয়ের কাছে রেখে আমাদের প্রাইভেসি দেওয়ার জন্য। আমি আবারও ওনার দিকে তাকাই। ওনার কোনো কথাই যেন আমার মস্তিষ্কে ঢুকছে না। আমি শুধু হাবার মতো ওনার দিকে তাকিয়ে আছি। দৃষ্টি আমার ওনার দু চোখে। ও প্রত্যাশিত কোনো কিছু যদি হঠাৎ করে আপনার সামনে চলে আসে, তাহলে হয়তো তাকে দেখে অনেক বেশি উত্তেজিত হয়ে উঠবেন, নয়তো একদম চুপ মেরে থাকবেন কিছুক্ষণ। আমার ক্ষেত্রেও আবার তাই হচ্ছে। ওনার হঠাৎ করে এতদিনের পর আমার পাশে দেখে আমি কোনো রকম রিয়্যাক্ট করতে পারছি না। শুধু ওনাকে দেখতে ইচ্ছে করছে আমার। উনি আমাকে এভাবে দেখতে আমি আরও খানিকটা চেপে এক পা সোফার উপরে ভাঁজ করে রেখে আমার শরীরের সাথে ঘেঁষে বসে। পরে এক হাত দিয়ে আলতো করে আমার গাল আঁকড়ে ধরে স্পর্শ করে এক আঙ্গুল আমার গালে স্লাইড করতে থাকে। হঠাৎ উনি আমার গাল স্পর্শ করাতেই আমারও মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছা জাগে। তাই নিজের ইচ্ছাটা দমিয়ে রাখতে না পেরে দৃষ্টি ওনাতে স্থির রেখে ওনার হাত বাড়িয়ে ওনার গাল ছুঁয়ে দিলাম আলতো হাতে। কেমন যেন আমার বড্ড ইচ্ছে করছে ওনাকে ছুঁয়ে দেখতে। আমি ওনার গাল স্পর্শ করে চারা মুখে আলতো হাত ছুঁয়ে দিচ্ছি আস্তে আস্তে। উনি আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থেকে আমার সেই স্পর্শই সাই জানাচ্ছে। চোখে মুখে তা এক তৃপ্তির ছেয়ে গেছে আমার এমন ছোঁয়াই। আমার দৃষ্টি ওনার চোখে মুখে বুলিয়ে ওনাকে ছুঁয়ে দিচ্ছে আপন মনে। আমার হাত ওনার ঠোঁট স্পর্শ করতেই উনি সাথে সাথে আমার হাতে আস্তে করে চুমু খায়। ওনার এমন হঠাৎ চুমু খায় স্তব্ধ হয়ে যায় আমি। ভূত দেখার মতো চমকে উঠে দ্রুততার সঙ্গে নিজের হাত গুটিয়ে নেই। উনি এই প্রথম আমাকে চুমু খায়। আমার কাছে বিষয়টি কেমন জানি লাগছে, এক অদ্ভুত কিছু আমাকে গ্রাস করছে মুহূর্তে। তাই নিজের মাথাটা নিচু করে কোলের উপর দু হাত রেখে কসলাচ্ছি, কারণ আমার নিজের কাছে কেমন জানি অস্থিরতা কাজ করছে। ওনার দিকে কেন জানি তাকাতে ইচ্ছে করছে না। হয়তো আমি লজ্জা পাচ্ছি। আচ্ছা, এটা কি লজ্জা বলে যা আমি এই মুহূর্তে পাচ্ছি? নিজের এমন চিন্তার মাঝে অবাক আমি। আমি কখনো কোনো বিষয়ে লজ্জা নামক বস্তুটি পাইনি, তাহলে আজ কী হলো আমার? উনি আমার মাথা নিচু করে দু হাত কসলাতে দেখে আর আমাকে এইভাবে নার্ভাস হতে দেখে ওনার দু হাত বাড়িয়ে আমার দুগাল আঁকড়ে ধরে ওনার দিকে ফেরাই আমাকে। ওনার চোখে মুখে ছিল এক অদ্ভুত নেশা। ওনার এমন নেশাক্ত চোখ আমি আগে কখনোই দেখিনি, এই প্রথম। আমি ওনার এমন নেশাক্ত চোখের সাথে পূর্ব পরিচিত নয়, তাই সাথে সাথে নিজের চোখ নিচে নামিয়ে নেই। আমি চোখ নিচে নামিয়ে নেওয়াতে উনি আবারও আমার গাল হালকা নাড়িয়ে ওনার চোখের দিকে তাকাতে বাধ্য করে। আমি তাকাতেই উনি আমার দিকে অগ্রসর হতে লাগে আস্তে আস্তে, ধ্যান ধরে ওনার দৃষ্টি আমার ঠোঁটের ওপর। আমি ওনাকে নিচের দিকে অগ্রসর হতে দেখে বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। তখনই পাশ থেকে গানের বিকট শব্দ কানে আসতেই দুজনেই চমকে উঠি। ওনার কাছে ব্যাঘাত ঘটায় উনি বিরক্তি নিয়ে পাশ তাকাতেই মুহূর্তেই চুপ হয়ে যান উনি। পরে দ্রুততার সঙ্গে আমার গাল ছেড়ে সোজা হয়ে বসে পড়ে সোফায়, কারণ আমার এতক্ষণ যাবৎ স্টেজের সামনের সোফায় বসে আছি এসব করছিলাম। উনি নিজের এমন কাজে ইতস্তত বোধ করে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কারণ আশেপাশে অনেকেই হা হয়ে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়েছিল। এই মুহূর্তে এখানে এমন কিছু করবেন উনি হয়তো কেউ ভাবেনি। আর হৃদখান সম্পর্কে সবাই অবগত। উনি কখনো কোনো মেয়েকে নিজের পাশে ঘেঁষতেও দেয় না। আর সেখানে উনি আমার সাথে এখানে এভাবে বসে কি করেছিল ভাবতে সবাই শকটে আছে। তা সবার হা হয়ে থাকা ফেসটা দেখেই বোঝা যাচ্ছে। কেউ তো আর জানে না আমি ওনার বউ, আর জানবে কী করে? উনি আমাকে বউ বলে মানেই নিত। উনি সবার হাবভাব বুঝতে পেরে আমাকে এক পলক দেখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। দু কদম এগিয়ে আবারও পেছন করে আমার দিকে তাকায়। পরে কিছু একটা ভেবে হুট করে আমাকে কোলে তুলে নেয়। স্বাভাবিক দৃষ্টিভঙ্গি রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। আর আমি ওনার এমন কাছে অবাক হয়ে তাকিয়ে আছি, সাথে বাকি সবাইও। আমি ঘাপটি মেরে ওনার কোলে বসে আছি, আর উনি আমাকে নিয়ে বাড়ির ভেতরে ওনার রুমে প্রবেশ করেন। আমাকে ওনার রুমে নিয়ে ঢুকতেই ভয়ে হাত পা ছুটতে ছুটতে উত্তেজিত কণ্ঠে বলে উঠি, আমি আপনার রুমে যাব না, প্লিজ আমাকে নামান। আমি আর দোষ করবো না, সত্যি বলছি। আমাকে আপনার রুমে নিয়ে যাবেন না, প্লিজ। আমার কথাগুলো হয়তো ওনার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই উনি আমাকে নিয়ে ওনার রুমে ঢুকে পড়ে। আমাকে রেখে এগিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে থেকে আস্তে আস্তে করে আমার দিকে এগোতে থাকে। আর আমি ভয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি ঠিক করে কিছু বুঝতে পারছি না বা দেখতেও পারছি না, কারণ ওনার রুমটি অন্ধকার হয়ে আছে। তবে বাহিরের করা লাইটিং হওয়ায় এখন পর্যন্ত আলো আসছে।
তাই রুমটিতে হালকা হালকা আলো ছড়িয়ে পড়েছে। উনি আমাকে ভয়ে পিছিয়ে যেতে দেখে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, দোষ তো করেছো তুমি, তবে এবারেরটা অনেকটা গুরুতর। আমাকে পুড়িয়ে গুলিয়েছ তুমি তো, তাই ওষুধ তো তোমাকে লাগাতেই হবে। তোমাকে নিজের সাথে পিষে ফেলতে এনেছি এখানে। তোমাতে আমি আরও মত্ত হতে চাই, নিজেকে তোমার মাঝে বিলিয়ে দিতে চাই। সেটা তুমি চাও বা না চাও, আমি করবই। বলে উনি আমার একদমই কাছে চলে আসে। পরে থেমে আমার দিকে তাকিয়ে থেকে আবারও এক পা করে আমার দিকে এগিয়ে আসে। আর আমি এক পা করে পিছোতে লাগলাম ওনার দিকে তাকিয়ে থেকে। পেঁচাতে পেঁচাতে আমি গিয়ে ঠেকলাম দেওয়ালের সাথে। পরে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পাশ ফিরে দেওয়ালটা দেখে আবারও ওনার দিকে তাকাই। দুজনের দৃষ্টি দুজনের মধ্যে স্থির। ওনার এক হাত আমার পাশের দেওয়ালে রেখে ঝুঁকে আসে আমার দিকে, আর অন্য হাতে আমার গাল আলতো হাতে স্পর্শ করে। পরে আমার গালে রাখা হাতটা দিয়ে আমার গাল গলায় বিচরণ করতে থাকে আস্তে আস্তে। ওনার এমন ছোঁয়ার মুহূর্তে আমি কেঁপে উঠি। দু হাতে ছড়িয়ে পেছনের দেওয়ালটাকে আঁকড়ে ধরতে যাওয়ার সাথে সাথে আমার হাত দুটো লেগে পাশ থেকে টপটা মাটিতে লুটিয়ে পড়ে, ভেঙে যায়। আর ওনার ছোঁয়ায় আমাকে কাঁপতে দেখে সাথে সাথে উনি আমার দু হাত দুটো আঁকড়ে ধরে টেনে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের দু পা উঁচু করে দু হাতে ওনার শার্টের কলার চেপে ধরি শক্ত করে। আর আবেশে নিজের চোখ দুটো বন্ধ হয়ে আসে।